রিঙ্গোর প্রশ্নটা লাগি দিয়ে দিন নিস্তে ভাই এইরকম পডকাস্ট মানে আমি জীবনও করিনি ভাই, মানে দেখুন এত মজা পাইতেছি আমি। না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনি আমাকে সত্যি করে বলেন, সিরিয়াস কোয়েশ্চেন না না সত্যি করে বলেন, ডাকছেন কেন? না না ওয়েট, আপনি কি গালি খাওয়া শুরু করছেন? হ্যাঁ গালি খাওয়া শুরু করছি। ওয়েলকাম টু পডকাস্ট, ওয়েলকাম টু পডকাস্ট, ওয়েলকাম টু ভাই এটা কি রেগুলার সিনারিও? আমার গল্পটা বলছি দোস্ত, আমার সাথে মিরাকেলস হয়েছে। আমি ও কাঁদতেছে কেন? কান্দতে তো উচিত আমার। খুব ইন্টারেস্টিং একটা কাহিনী বলি আপনাকে। 2019 সালে চিন্তা করতেছি কেমনে এফোর্ড করবো, এই করবো। আমার প্রথম থেকে ইচ্ছা যে আমি স্টুডিওতে যেরকম সুন্দর করে যেন করতে পারি, টাকা পয়সা তো লাগবে অনেক বেশি। যাই হোক, ওটা ভাবছি যে কোনো একদিন করবো, এটা আমার প্ল্যানে আছে। সাজ্জাদ যদি বলে যে ভাই আমি কালকে করবো না, আমি শেষ। আমার ভাই আমি করতে পারবো না এটা, কারণ আমি আসলেই ওকে ছাড়া করতে পারতাম না, সিরিয়াসলি। বাট ও কেন আমি একটু বলি বুঝাই, আই নিড সামওয়ান যাকে আমি যদি বলি যে ডানে যা তুই ডানে যাবি, বামে যা তুই বামে যাবি, লিডারশিপ নেওয়ার জায়গাটা। তুই কি আমার ট্রাস্ট করিস? ডু ইউ ট্রাস্ট মি? ইয়েস অর নো? হ্যাঁ ট্রাস্ট করি। চুপ, আমি যা বলতে চাচ্ছি শোন। যেটা অডিয়েন্স ফার্স্টে বুঝতে পারেনি, অডিয়েন্স জানতো না, কিন্তু সাজ্জাদ কি জিনিস সেটা তো আমি জানি। অডিয়েন্স প্রথমে গালাই ফাড়াই দিত, বলে আবার একটু ট্রিগার করে দিলি, এই যে মানুষ এখন মজা পেয়ে লিখবে তো। এটাকে কেটে দিও। না না কাটবেন কেন? আরে কাটবেন না, রাখবেন। এমন কিছু এপিসোড আছে যে সকল জায়গায় আমি একটু কথা বলছি, সেগুলোর প্রথম দিকে সেগুলোর জন্য গালি খেয়ে আমি বেশি ডাউন হয়ে গেছিলাম, আমি একদমই কথা বলতাম না। আমরা আপনাকে হেল্প করতে পারি, আপনি যদি চান আরো বেশি খেতে, উই ক্যান হেল্প ইউ। চাই না একটা স্পন্সরকে আমি একদিন টোপ মারছি, এত কম টাকা নিছি, মনে করেন যে প্রোডাকশন যত কমে, মানে আমার কাছে কোনো যেন টাকাই না থাকে। এমন ভাবে বলতেছে এই ঘটনা একটা কিছু হয়েছে, মামা কিন্তু তুই বস, তুই একটু আগে থাম। মানে ওর ভেতরে যা ঘটতেছে সেইটা আমার মধ্যে আগে ট্রান্সফার করেছে। আমি লাইক ভাই আমি নরমালি আছি, কিন্তু এখন আমার প্রেসার বেড়ে যাচ্ছে। ও আচ্ছা, আমার মনে পড়ছে, আমি আচ্ছা শুন, তুই কি দাঁড়ায় আছিস না বসে আছিস? আমি তো কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি পডকাস্ট ওয়েবক্যামে যেন ঠিক মতো করতে পারি সেই জন্য 23,000 টাকা দিয়ে চেয়ার কিনছি। উই ওয়্যার ইনভেস্টিং ভাই। হ্যাঁ হইতে পারে যে আমরা কিন্তু ফেক করে এক্সপ্রেশন, আসলে ন্যাচারালি এরকমই, আমি ছোট থেকে এরকম। Why did you come back from the USA? সাজ্জাদ আমাকে ডাকলো একদিন, ফালতু কথা ভাই এমন ভাবে বলতেছেন। ভাই অস্ট্রেলিয়া থেকে আসছে ফালতু সব। আপনি তো অস্ট্রেলিয়া থেকে আসছেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন কিসের জন্য? আসসালামু আলাইকুম। আজকের টপ 1% পডকাস্টে দুইজন গেস্টকে আমরা এনেছি, আপনারা চেনেন কিনা জানি না, আচ্ছা। টু সেন্স পডকাস্টকে বলা যেতে পারে বাংলাদেশের টপ 1% পডকাস্ট, বাংলাদেশের নাম্বার 1 পডকাস্ট। তো এই পডকাস্টের দুইজন হোস্টকে আজকে আমি গেস্ট হিসেবে নিয়ে আসছি। সো বেসিক্যালি টু সেন্স পডকাস্ট এসেছে 1% পডকাস্টে। আজকে পডকাস্ট বলছেন বলেন তো? অনেকবার পডকাস্ট করছি, সো এটা এখন টাং টুইস্টিং ওয়ার্ড হয়ে গেছে আমার জন্য। মানে 10 বার বলছেন এট লিস্ট পডকাস্ট। সো উই আর সো থ্যাঙ্কফুল বলাটা উচিত হচ্ছে কিনা জানি না, কারণ বাংলাদেশের মতো দেশে একটা লং ফর্ম কন্টেন্ট, পডকাস্টও ডেফিনেটলি লং ফর্ম কন্টেন্ট, এভারেজের ডিউরেশন থাকে 1 ঘন্টা, সেটাকে আপনারা শুরু করেছেন এবং জনপ্রিয় করেছেন এবং এস্টাবলিশ করেছেন, যার দেখা দেখিতে আমরা যারা মার্কেট ফলোয়ার, মার্কেটিংয়ের ভাষা বলি, তারা পর শুরু করেছি। সো আপনারা পথিকৃৎ, আপনারা রাস্তা দেখিয়েছেন এবং আপনারা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজও পেয়েছেন। সো কংগ্রেচুলেশনস ফর দ্যাট। এবং আমি বেসিক্যালি আপনাদের কাছ থেকে অনেক শিখেছি অ্যাজ এ ভিউয়ার্স এবং অ্যাজ এ গেস্ট অ্যাজ ওয়েল। সো আমার মনে হয় আমি আপনাদের মানে টু সেন্স পডকাস্টের ওয়ান অফ দ্য মোস্ট সামন্ড গেস্ট, রাইট? 3বার এসেছিলাম, একবার হচ্ছে ওয়েবক্যামের সময়ে আর 2বার হচ্ছে ফিজিক্যালি স্টুডিওতে। সো যাই হোক, আজকে আমাদের পডকাস্টটা খুবই ফান লাভিং এবং খুব ক্যাজুয়াল এবং খুব এন্টারটেইনিং হবে আশা করি ইনশাল্লাহ। তার কারণ হচ্ছে আমি তাদের স্টুডিওতে গিয়েছিলাম গেস্ট হিসেবে এবং তারা আমাকে ইচ্ছামতো লাইক, হ্যাঁ এমনও হয়েছে যে 15-20 মিনিট আমি কথা বলে ফেলছি ক্যামেরার সামনে, তারপরে সাজ্জাদ ভাই, নাফিস ভাই আমাকে থামায় বসে, ভাই আবার নতুন করে শুরু করেন।
সো আজকে আপনাদের পাইছি আমি। আয় হায় রে ভাই, আজকে যাইতে দিবেন না ভাই? আজকে যেতে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু কখন যে যেতে দিবে এটা একটা প্রশ্ন। ঠিক আছে ভাই, আমরা রেডি আছি। আমরা রেডি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার সাথে আড্ডা দিতে ভালো লাগে ভাই। থ্যাংক ইউ। এজন্য তিনবার একটা আসছেন। মজার ব্যাপার হচ্ছে কি, মনে করেন আপনি বলতেছেন যে আজকে খুব ফান হবে এই হবে, বাট আলহামদুলিল্লাহ আপনার সাথে আড্ডা দেওয়ার মজাটা হচ্ছে এইটাই যে ভ্যালু নিয়ে কথা হয়। মানে আপনি ফালতু কথা বলেন না, আপনি যখন মাশাআল্লাহ ফালতু কথাও বলেন তখন ওটার মধ্যে কিছু ভ্যালু আছে। আমার মনে হয় অডিয়েন্সের জন্য এটা মজার প্লাস উপকারীও হবে। একদম সত্যি কথা বলি, প্রলয় হাসান ভাইয়ের সাথে আমার অনেকদিন আগে একদিন ফোনে, আমি যখন শুরু করতেছিলাম, কন্টেন্ট করতেছিলাম বিজনেস এগুলো নিয়ে, তো আমি বলছি আচ্ছা আপনারা কাকে চান যে আমি পডকাস্ট করি। এটা আমি অনেক দিনে ভাই, মানে যখন টু সেন্স পডকাস্ট শুরুই হয়নি ভাই, তার আগে থেকে আপনার মনে আছে কিনা, তো সামওয়ান রেকমেন্ডেড মি প্রলয় হাসান। I was like, who is this guy? আমি কিন্তু তখন চিনতাম না, but lot of people were recommending প্রলয় হাসান ভাই, নাকি ডাকে, উনিও মার্কেটিং নেওয়া করে। দেন আপনার মনে আছে কিনা, আমি আপনাকে নক দিছি, মেসেজ দিছি, আমি আপনাকে রিচ আউট করছিলাম, এন্ড দেন ভাই ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কিন্তু আপনার ব্যাপারে জানি না, কিন্তু আই উড লাভ টু নো মোর অ্যাবাউট ইউ। ওইখান থেকে কিন্তু শুরু হয়। তারপর প্রলয় ভাইয়ের সাথে আমি একদিন ফোনে কথা বলি, ভাই এত ইনডেপথ নলেজ, মানে ওই যে কেস স্টাডিজ আল্লাহ বলতে আমি ভাই আপনি এত কিছু জানে না। সিরিয়াসলি আমাদের একটা ওয়েবক্যামের জমানায় আমরা একটা কেস ভাই, আপনি হুক টু, আপনি চোখ সরাইতে পারবেন না। আমি এখনো মাঝে মাঝে দেখলে মানে চোখ সরাইতে পারি না, বুঝছেন? সো আমার কাছে মানে আপনার কাছ থেকে আমরা বেশি ভ্যালু পাইছি। আপনি যতটা পাইছেন আমি আসলে বেশি ভ্যালু পাই। উই আর সো অনার্ড টু বি হিয়ার। খুব মজার একটা জিনিস, ইউ আর সো হাম্বলড, ইউ আর সো মানে ডাউন টু আর্থ। সো এতটাই করার দরকার নাই ভাই। আর আমি অবশ্যই 3টা লিঙ্ক দিয়ে দিব, কারণ আমার যে একটু হইলেও ভ্যালু আছে এটা একটু বুঝাইতে হবে আপনার অডিয়েন্সকে, নাইলে গালি খাবো। খালিদ ফারহানের যেই পডকাস্টটা আমি আপলোড করেছিলাম, প্রচুর মানুষজন আইসা আমাকে বকাঝকা করছে। আমার অপরাধ হচ্ছে কারণ আমি কথা বলছি কেন খালিদ। আপনি কি গালি খাওয়া শুরু করছেন? হ্যাঁ, গালি খাওয়া শুরু করছি। ওয়েলকাম টু পডকাস্ট। ওয়েলকাম টু পডকাস্ট। ওয়েলকাম টু পডকাস্ট। ভাই এটা কি রেগুলার সিনারিও? শুনুন ভাই, আমি আজকে আপনাকে চলেন মানে দেয় না কিছু এমন গালি দিছে, ডিলিট করতে বাধ্য হইছি ভাই। মানে মান সম্মান টানাটানি। আমার আম্মা বলতেছে কি তোর গালি দিচ্ছে। ওয়াও, আন্টির কমেন্ট সেকশন চেক। হ্যাঁ, আমাকে বলতেছে যে তুই কি অনেক কথা বলছিস, মানুষ তো বলতেছে তুই বেশি কথা কেন বলছিস। তো আমি খুবই মানে হীনমন্যতায় ভাবি দেখেছে। হ্যাঁ সে তো দেখছে। ভাবি দেখে কি বলে নাই, আসলে দেখছো বলছিলাম তুমি বেশি কথা বলো। তো এমন অবস্থা হয়েছে যে আমি চিন্তা করতেছিলাম যে আমি নেক্সট পডকাস্ট থেকে সবার কথাই বলবো, পুরো সাংবাদিকদের মতো প্রশ্ন করব। আপনি কেন এই লাইনে এসেছেন, আপনার ফিউচার ভিশন কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আসার জন্য ধন্যবাদ, এই কথা বলে ভাই। না ভাই ঘটনা হচ্ছে যে অডিয়েন্সের আসলে কিছু করার নেই, যারা ওখানে একটু রাগটাক ঝাড়ে কিছু করার নেই। আপনি খালিদ ফারহানকে নিয়ে আসছেন, এখন খালিদ ফারহানের পার্টিকুলার অডিয়েন্স বলতেছে যে আমি সারাক্ষণ খালিদ ফারহানকে শুনবো, আপনি কেন কথা বললেন? এটা ঠিক আপনি যে এখন হোস্টিং করতেছে ভাই, না সেই জন্য না ভাই, দেখেন আপনি এখন হোস্টিং করতেছেন, নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে একজন মানুষ, ব্যবসায়ী একজন মানুষ বা যেই হোক না কেন, তিনি এসে এরকম ক্যামেরা মাইকের সামনে বসলেন এবং অনর্গল বলে গেলেন, এটা সাধারণত হয় না। এই মানুষটাকে দিয়ে কথা বলাইতে হয়। আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই পডকাস্ট কিভাবে করবো, আমি পডকাস্টের জন্য একটা সেট আপে যান, এই যান সেই যান বলে আমি চুপচাপ হয়ে গেলাম। আপনি ও আচ্ছা তাই আচ্ছা ভাই, তারপরে ক্যামেরা কি করা উচিত? এই যে আপনি যে একটু আবেগ দিয়ে আমার থেকে কথা বের করে নিচ্ছেন, ওয়াও এটা হয় সত্যি, এইভাবে হয়। মজা নিছে কিন্তু এবার কিন্তু মজা নিছে। আমি এটা পারি না বলে গালি খাইছি। আমি যদি এটা পারতাম, আমার নিজের কাছে খারাপ লাগছে। আমি যখন আমার পডকাস্ট অন্য আইডি দিয়ে দেখি, তখন আমার মানুষ যখন মানে কোনো অন্য আইডি দিয়ে দেখি, কারণ সেম আইডি দিয়ে দেখতে পারবো না। সরি, মানে দিস ইজ নট অ্যাকচুয়ালি বিকামিং আ পডকাস্ট। আমি মজা হইতেছি বেশি। আমি বলছি তো যে ভাই তাহলে আলহামদুলিল্লাহ, প্লিজ আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, কমেন্ট বক্স আপনি অফ করে রাখবেন না। আমি অন্য আইডি দিয়ে ঢুকে কিছু লিখে যাবো, গালিগালাজ করবেন। এই তো অন্য আইডি দিয়ে গালিগালাজ করবেন। ভাই বলছেন না সাজাদ নামটা ব্লক করে রাখতে, ইউটিউব চ্যানেল থেকে ব্লক করে রাখবো চ্যানেলে। তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ না সেটাই। হ্যাঁ আমি মানে আমার মানে আই লাইক ফেশিয়াল এক্সপ্রেশন, মানে এক্সিজারেট বলবো না আমি আসলে। আপনি কিন্তু আমাদেরকে পচা দিতেছে, কিন্তু অডিয়েন্স ঠিক হইতেছে না। অডিয়েন্স এইবার এখানে আয় না, টপ 1% আয় না, এইভাবে করে এবার
প্লিজ অডিয়েন্স এই নিচে কমেন্ট বক্স যদি ধুয়ে না দেন আপনারা, ধুয়ে দিলে আপনার উপকার, অ্যালগরিদম হিট করবে। হ্যাঁ গালি চিঠি দেখ, কমেন্ট বেশি পড়তেছে তো অ্যালগরিদম হিট করবে। আমি কিন্তু এগুলোর সাথে ডিল করে অভ্যস্ত। আমরা যখন যখন আমরা ব্লগিং শুরু করি, আমি ব্লগে 2007-8 সালের কথা বলতেছি, কত বছর আগে। ওই সময়টাতে আমি এই জিনিসগুলো ডিল করি, কারণ কমেন্ট সেকশন এসে অনেকেই বলতো যে ভাই আপনার তো বানান ভুল, লেখা ঠিক নাই। ওদের কন্টেন্ট ছিল টেক্সট কন্টেন্ট, সো ওই টেক্সট কন্টেন্ট নিয়ে গালি খাইতাম। তো আই টুক ইট ভেরি পজিটিভলি এন্ড দ্যাট হেল্প মি টু এনরিচ মাইসেলফ, মাই রাইটার্স। আরে ভাই আমরা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করি যারা এটা। আমরা তো প্রথমের দিকে এপিসোডে বুঝছেন এরকম হয়তো যে আমি বেশি করতাম, আমরা দেখাবো আমরা এখন দেখাবো, কথা বলতে থাক ভাইয়ের সাথে। সো দিস আমার প্রথম এপিসোড গুলো এগুলা করতে। হ্যাঁ হ্যাঁ এটা না, এই যে চলতেছে, এই চলতেছে, হ্যাঁ এই কথা তারপর ও আচ্ছা আর এই যে আচ্ছা না ও করতে করতে আবার এক পা এরকম রেখে এক পা এরকম, অডিয়েন্স মোবাইলে দেখতেছেন, হ্যাঁ এরকম করতেছেন। ওইখানে এসে কমেন্ট, পা নাড়ানো বন্ধ করেন, কথা শুনবো না, পা নাড়ানো দেখবো। শুনেন আরো কি হয়, ধরেন যে এখন আমরা যখন আমি আর সাজ্জাদ কিরকম, হ্যাঁ হইতে পারে যে আমরা কিন্তু ফেক করে এক্সপ্রেশন, আসলে ন্যাচারালি এরকমই, আমি ছোট থেকে এরকম, মানে আমি হা হয়ে যাই। এটা কিন্তু আমি এমন না যে নাটক করতেছি, এটা ন্যাচারালি। এখন তো এখন চাপানো শিখছে, আমার চাপড় এরকম করে, তো এরকম হয়েছে কি, আর আমি তো ফেক করতে পারি না। আমি কথা যখন বলতেছি, তো আপনার তো মাইক এখানে দেওয়া আছে, রাইট? ওর ধরেন মাইক এখানে দেওয়া আছে, হ্যাঁ কথা আপনি কথা বলতেছি, কথা বলতে বলতে আমার বলি যখন বলতেছি অডিয়েন্সের খারাপ লাগতেছে, আমাদের তো মাথায় থাকে না, আমরা তো কনভারসেশন করতেছি নর্মালি, রেগুলার কনভারসেশন। তো মাঝে মাঝে যখন আমি কিন্তু লাগছে ভাই মাফ করে দিন। একটা জিনিস আছে, যদি খুব বেশি মেজাজ খারাপ গালি দিয়ে যান দুইটা। ভাই আজকে মেইন গালিগুলো খাওয়ার রিজন যেটা হইতে পারে সেটা আমি বলি, সেটা হচ্ছে যে এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু খুব মজার এনভায়রনমেন্টে ভুলে যাই আশেপাশে কি আছে না আছে, আমরা হাসি হাসি দিয়ে উঠি না, সে মনে করেন আসলে একটা ভ্যালু নিবে, হ্যাঁ নিতে নিয়ে ওই মাঝখানে করে উঠছে। দ্য প্রবলেম ইজ আমি লিটারেলি চেক করে দেখছি সাজ্জাদ এভাবে হাসে মাঝে মাঝে, সাজ্জাদের গালি খাওয়াটা সাধে কারণ একটা মনে করেন আপনি একটা কথা বলতে গিয়ে আপনি ইচ্ছে করে এমন একটা মজা নিচ্ছেন যেটা আমরা দুজনই বুঝবো, অডিয়েন্স এখন কানেক্ট করতে পারবে না বিকজ অফ আওয়ার ইনার জোকস অন দ্য প্রিভিয়াস কোন একটা কথোপকথন। আপনার সাথে আমার পার্সোনাল লেভেলের সম্পর্ক, সেম সিরিজটা সেম থিং হ্যাপেন্ড উইথ খালিদ ফারহান অ্যাজ ওয়েল, কারণ ওর সাথে আমি কাজ করছি, ওর সাথে একসাথে আমার মানে খুব লেভেলের হয়ে গেছে। খালিদ ফারহানের সাথে ওর গুলশান স্টুডিও থেকে আড্ডা মারছি বারান্দায় ঘন্টার পর ঘন্টা, মানে হি বিকাম লাইক বাডি। সে তো আর আমার গেস্ট হিসেবে ট্রিট করবো না, এই কারণে আমার ওর সাথে অনেক ওভারল্যাপ করছে। পাবলিক হিসেবে বলছে হোস্ট একটু কম কথা বললে, এত কথা বলেন কেন ভাই, এত মানে তবে তারা যা বলেন এটা সত্য। ঠিক আছে ভাই, এখন নেক্সট টাইম খালিদ ফারহানকে আবার আসলে আমি ধরাই দিব কোশ্চেনারি, ভাই প্রশ্ন করবেন, নিজের উত্তর দিতে থাকবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি আপনার মাইক অফ করে প্রশ্নটা জায়গা দিবেন না, এডিটিং করে প্রশ্নটা লাগিয়ে দিয়ে দিন। ভাই এইরকম পডকাস্ট মানে আমি জীবনও করিনি ভাই, মানে এত মজা পাইতেছি আমি। না ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাকে সত্যি করে বলেন, সত্যি করে বলেন ডাকছেন কেন? সাইজ করার জন্য, মানে 20 মিনিট শুট করার পরে ভাই আপনারা আপনি 20 মিনিট বলতেছেন কেন? টোটাল কত ঘন্টা করেছি সেটা বলেন। 5 ঘন্টা 4 ঘন্টা না 5 ঘন্টা ছিল ভাই। সিরিয়াসলি খাওয়াইছেন হচ্ছে যে কি জানি কয়েকটা সিঙ্গারা ব্রেড এন্ড চিলি দিয়ে প্রথমবার খাওয়াইছেন, বাইরে থেকে খাওয়ায় খাচ্ছি, সেটা প্রোডাকশন ভ্যালু জেনে যাবে, পরে ব্র্যান্ড ডিল পাবো না, ব্র্যান্ড ডিল পাবো না। ঠিক আছে আচ্ছা পিজা খাওয়াইছেন, পিজা বার্গার পিজা খাইছি, আয় হাই পিজা বার্গার প্রমোশন করে দিলেন, এই এডিট এটা কেটে দিও, এটা মানে কোনো প্রমোশন হবে না। ওই সময় বিপ করে দিবেন, তাহলে বলবে কি খাওয়াইছেন তো বিপ। না এটা ইয়েভেনে পাঠাবো যে ভাই আপনাদের আমাদেরকে 20,000 টাকা দিবেন, হ্যাঁ যদি এটা দেন তাহলে আমরা পিপ দিব না, যদি না দেন পিপ দিয়ে দিব। এই দেখেন অরিজিনাল ফুটেজে পিজা বার কোয়ার্টার আছে, এই দুই জায়গায় কাটবো টোটাল। ভাই I don't know next কতক্ষণ কি করবে আমাদের সাথে। আচ্ছা, this is exactly what I wanted, যে the podcast has to be fun, entertaining, যাতে পাবলিকে বোরিং না লাগে। True. তো বেসিক্যালি ভাইয়া আমি the reason
I wanted to have both of you as guests of our podcast. Thing is, যে আপনারা তো বাংলাদেশের টপ 1% পডকাস্ট এবং আপনারা সেরা পডকাস্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদের কাছে দুইটা অ্যাঙ্গেলে আমরা বেসিক্যালি কথা বলবো। একটা হচ্ছে কেউ যদি পডকাস্ট শুরু করতে চায়, পডকাস্ট প্রোগ্রাম, তাহলে তার কি করা উচিত, ডুজ অ্যান্ড ডোন্টস। তারপরে শুরু করার পরে কেউ যদি টপের দিকে যেতে চায়, লাইক ওয়ান অফ দ্য বেস্ট পডকাস্ট শো ইন বাংলাদেশ হইতে চায়, তাহলে সেক্ষেত্রে তার ডুজ অ্যান্ড ডোন্টস কি হতে পারে। সেই দুইটা অ্যাঙ্গেলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। স্যার আপনি বলবেন? Sure. তার আগে মানে I like this question. এখন আমার অভ্যাস তো একটু হোস্টিং করা। না প্লিজ, থেকে সরিয়ে গেল ধান ভাগে, এই যে শুরু করছে আজকে আপনারা বলবেন। ও জন্মের পর থেকে হোস্ট। So can I ask a question? আমি রিসেন্টলি এটা asked হয়েছিলাম, এই কারণে আমি প্রশ্নটা করে রাখতেছি। নাফিস ক্যান স্টার্ট উইথ দ্য অ্যান্সার। সেটা হচ্ছে পডকাস্টিং কি ক্যারিয়ার হইতে পারে কিনা? এটা দিয়ে শুরু করে। এটা ডিফাইন করে, what's your definition of career? হ্যাঁ, ওকে। ও এই যে নিয়ে গেছে হাইপোথেটিক্যাল। আপনার আজকে গালি খাওয়া জায়েজ। গালি তো ভাই এমনও খাবো। আমি বললাম পডকাস্টিং কি ক্যারিয়ার হতে পারে কিনা, ওইখানে খাতা কলম নিয়ে লিখবে যে তাহলে মাই এইম ইন লাইফে লিখবো কি লিখবো না। বলছে এটা ডিপেন্ড করে। ওকে এই যে মজাটা নিলেন হ্যাঁ বা না বললেন না। ট্রু, মানে তোর কি থট? আমাকে কিছু করে না। এখানে কোশ্চেন করলে তোর কি থট? কিভাবে ডাইভার্ট করতে হবে? ছাড়া যাবে না ভাই, ছাড়া যাবে না। তোর কি থট? পডকাস্ট কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার সুযোগ আছে কিনা এই মুহূর্তে? নাই, বাট পডকাস্টকে ব্যবহার করে অন্য অনেক কিছুই করা যাবে। সো যেমন আমরা যখন স্টার্ট করছি, আমরা কি মনে করছি যে কি এটা দিয়ে ক্যারিয়ার হবে, এটা হবে, ওটা হবে? আমরা কিছুই ভাবিনি। আমরা জানি না যে কি এটা ওয়্যার ইট উইল গো। সিরিয়াসলি আমি জানি না সাদ্দাত জানতো কিনা। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে দেখেন ভাই, আমরা যাদেরকে নিয়ে আসতেছি টপ 1%, আমরা ধরেন যে ইন্ডাস্ট্রি লিডার্সদেরকে ধরেন নিয়ে আসতেছি, প্রলয় হাসান ভাইয়ের মতো মানুষকে নিয়ে আনতেছি। আমি চিন্তা করতেছি, আচ্ছা প্রলয় হাসান ভাই যদি আমাকে তার কেস স্টাডির ব্যাপারে যদি কনসালটেশন কাউকে দিতে চাই, রাইট, তাহলে তো ফ্রি ফি যদি পাই তো ভালোই তো হয়, খারাপ। আমার কাছে ডে 1 থেকে ইটস প্রফিটেবল। কোন অ্যাঙ্গেল থেকে? আমি তো নলেজ পাচ্ছি। নাম্বার 1 আমি তো নলেজ পাচ্ছি। নাম্বার 2 আমি নলেজ দিচ্ছি, মানে আমি দিচ্ছি না ঠিক, প্রলয় ভাই দিতেছে বা অন্য আরো জন নলেজ শেয়ার হচ্ছে। এটা আর আরেকটা নাম্বার 3 কি আমি ভুলে গেছি। ওইটা আসলে ডে 1 থেকে ওটা ডে 1 থেকে আমাদের যা ছিল। আমি একটু ওর সাথে এটা অ্যাড করে দিই ভাই, অ্যাড করে দিই। সেটা হচ্ছে যে ও তখন কন্টেন্ট ক্রিয়েট করে, টু সেন্স যখন শুরু হয়। আমি কর্পোরেটে জব করি। আচ্ছা, সো একটা ডিফারেন্ট সেগমেন্ট অফ কন্টেন্ট শুরু করলে, সরি আমি বলে দিই, মনে পড়ছে 3 নম্বর হচ্ছে নেটওয়ার্কিংটা অনেক বেশি। এটাই বলতাম। সো নাম্বার 1 হইতেছে যে কি আমি শিখতেছি। এডিটর আমার মাঝখানের কথাটা কেটে দিয়েন। হ্যাঁ। সো আমার 3টা সুবিধা, সেটা হইতেছে নাম্বার 1 আমি হইতেছে জ্ঞান অর্জন করতে পারতেছি, শিখতে পারতেছি। নাম্বার 2 মানুষ জানতে পারতেছে। নাম্বার 3 হইতেছে নেটওয়ার্ক হইতেছে। প্রত্যেকে একটা ভালো কিন্তু আমাদের সেই নেটওয়ার্ক হইতেছে, রাইট? সো ক্যারিয়ার আমি বলবো যে কি শুরুতে ক্যারিয়ার চিন্তা করা এটাকে একটা স্বপ্ন। আমার মনে হয় এখনো সেই টাইমটা আসলে আসেনি। মানে ব্যাপারটা এরকম, আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন, আমি তো 14 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে ছিলাম। যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতাম ভাই 14 সালের যে অবস্থা, মনে করেন যে এখন কাইন্ড অফ সিমিলার অবস্থা। 14 সালে আমার মনে আছে, আমি যখন অ্যানাউন্স করলাম যে আমি হইতেছে করবো, আমার ইউটিউব চ্যানেল করব, তা আমার বোন বলে কি জানেন, ও বলছে কি তুই কি শুরু করলি, এটা কেন করতে যাচ্ছিস, এইগুলা করে তো তোর কোনো ভাত টাত কিছু হবে না, ভবিষ্যৎ নাই, ক্যারিয়ার নাই। খুব স্বাভাবিক হয়েছে না, আমি ইউএসএতে ছিলাম। তা আমি বললাম যে তুমি এটা লিখে রাখো, জাস্ট গিভ ইট 3 to 4 years, মানুষজন ফুল টাইম ক্যারিয়ার বানাবে কন্টেন্ট ক্রিয়েশনকে। 2014 সালে আমি বলছি কথাটা। ও বলতেছে যে কি কই থেকে টাকা আসবে, কি মানে এটা মেক সেন্স করতে পারতেছে না ও, কিভাবে সম্ভব। আমরা জাস্ট গিভ ইট টাইমটা শুধু দে ভাই, এটা হয়ে যাবে। এন্ড তাই হলো এক্স্যাক্টলি। না এখন তো উই আর পাস্ট দ্যাট, এখন লাইক এখন অনেক সুনাম সবাই করে, এখন অনেক জায়গায় আলহামদুলিল্লাহ রেকগনিশন, বাট সেটা একটা বাই প্রোডাক্ট। ওয়াট আই এম সেইং ইজ তখন আমি কিভাবে করছি ভাই, তখন তো টাকা পয়সা আসতো না, তখন তো স্পন্সরশিপ বলে কিছুই ছিল না। এক্স্যাক্টলি। আর তখন আপনি ইউএসএ তে থাকতেন, যেখানে ডলার মানে বাইরে কাজ করে ঘন্টায় আপনি ডলার পাইতেন। হ্যাঁ, সো কিভাবে করতাম, পকেটের টাকা খরচ করে করতাম, কারণ ভাই আমি তো প্যাশনেট।
কারণ আপনি যদি একটা জিনিস নিয়ে প্যাশনেট হন, এটা আপনি বলতেছেন ন্যাভব্রোর কথা, ন্যাভব্রোর সময় তো আমাদের বলার উদ্দেশ্যটা হইতেছে টাকার বা ক্যারিয়ার এগুলা চিন্তা করে যদি ঢুকিতেন, আমার মনে হয় যে প্রথমে চিন্তাটাই আমার ভুল। আমি যখন শুরু করতেছি, ধরেন যে আমি 2 সেন্স যদি এখন কালকে বলছে আমার ভাই আমরা এখন করতে পারবো না, মানে অ্যাঙ্গেলটা, মানে কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছে, আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এন্ড দেন এটা তুই মনে পার্টিকুলারলি পডকাস্টের জন্য বলতেছিস, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাগুলো তো এখন ওপেন আছে। এখন টু আর্লি, বাট কন্টেন্ট ক্রিয়েশনটা এখন মোটামুটি অনেক পপুলার, মানে অন্যান্য জায়গাগুলো ওপেন আছে, ম্যাচিউর হয়ে গেছে। পডকাস্ট আমরা এখনো, আমি কিন্তু স্ট্রাগল করতেছি বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের সাথে, আমরা চেষ্টা করতেছি আচ্ছা যেরকম কোলাবোরেশন হয় না, যেমন টিভি চ্যানেলে যে দিস টাইটেল স্পন্সর এন্ড হোয়াট নট, আমরা কিন্তু এখনো চেষ্টা করতেছি। কারণ আমরা চিন্তা করি যে যদি 2 সেন্সে স্পন্সরশিপ আসা শুরু করে, তাহলে অন্য যারা আছে তারাও তো পাবে, তাহলে পুরো পডকাস্ট ইন্ডাস্ট্রির জন্য ভালো হচ্ছে। রাইট রাইট। কিন্তু ভাই তাইলে এটা কি বেসিক্যালি, মানে এটা কি হচ্ছে জাস্ট বিকজ এই কারণে, নাকি দ্য পডকাস্ট প্রোডাকশন ইজ সো এক্সপেন্সিভ লাস্ট টাইম ইউ সেড? এবং আমি স্পেশালি এক্সপেরিয়েন্স করছি এটা, দিস ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ, স্পেশালি এ প্রফেশনাল স্টুডিও সেটআপে। ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ ভাইয়া। বাট পডকাস্ট আমাদের নিজস্ব সেটআপ থাকার পরেও ইটস সো এক্সপেন্সিভ। ডেফিনেটলি এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সের থেকেও তার আগের বিষয়টা হচ্ছে যে আপনি এটা চালাবেন কিভাবে, আপনি এটা খাওয়াবেন কিভাবে, আপনি এটা সাস্টেইন করবেন কিভাবে, এগুলো অনেকগুলো কোয়েশ্চেন্স চলে আসে। মানে আমি খুব ফ্যান্সি সেটে করলাম, বা আমি হোয়াট এভার আমি সেটে করলাম, কিন্তু আমার ওই যে আমরা বলি না যে প্রোডাক্ট মার্কেট ফিটটা হচ্ছে কিনা, আমরা বলি না, তো মানুষ যদি নাই ওটা পছন্দ করে, নাই খায়, সো অনেকে মনে করে, এবং আমি সাজ্জাদ এটা ভালো রিলেট করবে, ওদের স্টুডিও আছে হোয়াট নট, কনসালটেন্সি করে। আমার মনে হয় প্রথম কোয়েশ্চেনটা করে যে ভাই সেট আপ, মানুষ অনেকে সেট আপ হইলে সব হয়ে যাবে। আমাদের কাছে আসলে সেট আপ ইজ দ্য লাস্ট থিং দ্যাট ইউ থিংক অফ। হ্যাঁ, পডকাস্ট, হ্যাঁ ট্রু, মানে থ্যাংকস ফর ব্রিংিং ইট আপ। যে আমাদের সাথে আলহামদুলিল্লাহ সোফার আমার কোম্পানি থেকে আমরা মানে বাংলাদেশের বড় টেলকো থেকে শুরু করে এরকম বেশ কিছু কোম্পানির হয়ে তাদের জন্য পডকাস্ট আমরা অ্যারেঞ্জ করে দিছি। সো এরকম অনেক মানুষই চায় যে তার কোম্পানির একটা এটাকে কি বলে, একটা প্রমোশনের একটা চ্যানেল তৈরি হোক, একটা সেগমেন্ট তৈরি হোক, হ্যাঁ নেটওয়ার্কিংও হবে, এবার আমার প্রোডাক্ট প্রমোশন, এক্স্যাক্টলি। সো এইটা যখন চিন্তা করে আমাদের কাছে, যখন কনসালটেশনের জন্য অনেক সময় আসলে, ভাই আমার পডকাস্টটা একটু হেল্প করেন, কি হেল্প? এখন ওই মানুষটা তো আসলে জানে না যে একটা পডকাস্টের জন্য আমরা কি কি করি, তো তার কাছে প্রধান চিন্তাটাই থাকে হচ্ছে ভাইয়া কি ক্যামেরা, কি লাইট, কি মাইক। ওয়ারেস এটা আসলেই আমরা যখন পডকাস্ট শুরু করছি, আমরা কি লাইট মাইক, ভাই আপনি আমাদের এপিসোড আসছেন তো, আমার পিছনে এরকম ব্লু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ফালতু একটা সেট, আমার আপনার রাজশাহীর একটা সোফা ছিল, ওয়াজ ইট রিয়েলি গুড ব্যাকগ্রাউন্ড? নো, নট এট অল। বাট আপনার সাথে আমাদের যে এপিসোড হয়েছিল, ইট ওয়াজ এ হিট এপিসোড, রাইট? রিয়েলি সেটাই। সো ব্যাপার হচ্ছে যে ওই যে ফিজিক্যালি আমরা যেটা দেখি ওইটা আসলে হ্যাঁ ওই আইসবার্গের একটু টিপ, একটু নলেজ বা বাকিগুলো আসলে পুরাটাই হয়তো আমি জানি না আজকে সেই সুযোগটা হবে কিনা, আমি হয়তো যদি সুযোগ হয় ওরকম ডিসকাশন আসে, ওই পয়েন্ট গুলো শেয়ার করার চেষ্টা করবো যে পডকাস্টের সময় প্রি প্ল্যানিং গুলো কি হওয়া উচিত। অফকোর্স এটা আপনি বলেন, কোনো সমস্যা নেই ভাই। যেটা আমি বললাম আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে যে ভাই গালি দিয়ে না প্লিজ আমাকে, প্লিজ ডু। আমি জানি আপনার অডিয়েন্স আমার গালি দিবে, এই যে আবার বকবক শুরু করছে, খালিদ ফারহানের এপিসোডে এই লোকের শিক্ষা হয় নাই, এই আবার শুরু করছে। বেসিক্যালি দেখেন ভাই, আমরা কিন্তু অনেকটা নামে শুরু করেছিলাম পডকাস্ট, তারপরে উই রিব্র্যান্ডেড ইট, আমরা রিব্র্যান্ডিং করে লোগো টোগো নামটা সব চেঞ্জ করেছি। সো আমরা মনে হচ্ছিল যে ওইটা আমাদের নামের সাথে লাইন না, আমাদের মিশন ভিশনের সাথে যাচ্ছে না। সো উই ফাউন্ড এ নিউ পারপাস, নিউ ভিশন, though we have a set of radio already, right? So like I said, যে আমি আপনাদের সাথে খুবই সহমত পোষণ করি যে সেটআপের আগে যে বিষয়গুলোই করতে হবে, যে আমি কি ভ্যালু দিতে যাচ্ছি অডিয়েন্সকে, কাদেরকে আনতে চাচ্ছি, আমার ভিশনটা কি, আমি কি পারপাসটা দিচ্ছি। There are lots of other podcasts available online in Bangladesh, right? So what are the next value I'm trying to give? What are the new values I'm trying to give to my audience? Or how are you different? I'm differentiate কিভাবে করছি, রাইট? এটা আমার জন্য অনেক বেশি জরুরি, সিন্স আমি মার্কেটিং গাই। সো মানুষ বলবে ভাই নিজে মার্কেটিং এর পডকাস্ট মার্কেট পজিশন ঠিক মতো করেন, আপনি আমাদেরটা কেমনি করবেন? তো রাইট, আমি আমার প্রথম বইটাতে আমার পাবলিশারকে বলছিলাম যে ভাই এই বইটা কিন্তু একটা প্রোডাক্ট এন্ড ইট মাস্ট বি বেস্ট সেলিং বুক। কেন? কারণ এটা আমার পোর্টফোলিও। এটা যদি ভালো সেল না হয়, মানুষ বলবে প্রো আসেন তো নিজের প্রোডাক্ট সেল করতে পারে না, ও আমার প্রোডাক্ট কেমনে সেল করবে? ভেরি ভ্যালিড কোশ্চেন, এন্ড আই ডু নট হ্যাভ, আই শুড হ্যাভ অ্যান্সার ফর দিস।
So, এই কারণে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে মাশাআল্লাহ। ওটা 5000 প্লাস কপি সেল হয়েছে এই পর্যন্ত। ওটা কি হচ্ছে নন মার্কেটের এটা তো কেস ফেমাস বই। হ্যাঁ ওটা আলহামদুলিল্লাহ। তো ওইটা আমি বলতেছিলাম যে আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাইয়া, যে আমার মানে যোগ্যতা, দক্ষতা, জ্ঞান খুবই সীমিত। এটা মানে আমি কি করে বলতেছি না, আলহামদুলিল্লাহ দেখে বলতেছি, আসলেই তাই। কারণ আমি তো জানি আমার চাইতে অনেক যোগ্য মানুষজন আছে, কিন্তু তারা আসলে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে জায়গায় আনছেন ওরকম আসতে পারতেছি না তারা। তো আমি আল্লাহর কাছে একটু দোয়া করছি, আল্লাহ আমাকে বেশ, আপনি অসম্মান করেন না, আল্লাহ খুব ভালো আমার সম্মান রাখছে। কিভাবে দেখেন, রকমারি আমাকে ডাক দিছে, বলে প্রলভে আপনি আসেন, অটোগ্রাফ দিয়ে যান। 100 কপিতে অটোগ্রাফ দিয়ে আসছি ভাই, এটা যদি সেল না হয় আপনি বুঝতেন ওগুলো সব ব্যাকে যাবে, অটোগ্রাফ দিয়ে ওকে কিনে দিবি। মানে যা জেনারিক অটোগ্রাফ দিচ্ছি, জেনারিক 100 কপিতে অটোগ্রাফ দিয়ে চলে আসছে এবং দোয়া করছে আল্লাহ আমাকে বেজত করে না, এই বইগুলো যেন সেল হয়। আপনার কত এক্সপেকটেশন ছিল সেল হবে? আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাই 500 আমি আশা করি নাই, মানে হ্যাঁ রিয়েলি, কারণ আমার মানে মার্কেট জানতাম না আমি। তারপরে আমার পাবলিশার যখন বললো যে ভাই 2000 কপি সেল করবো, আমি পাগল হয়েছেন নাকি ভাই, 2000 কপি সেল করতে 2 বছর লাগবে আপনার। আলহামদুলিল্লাহ 2 মাসও লাগে না 2000 কপি সেল করতে। তাও আবার কম সময় ভাই, 2021 সালে যখন করোনা চলতেছে, বইমেলা চলছিল মাত্র 3 উইকস না 2 উইকস, মানুষজনের ব্যবসা মন্দা, অফিসে হোম অফিস চলতেছে, হ্যাঁ এমন সময়ে কার বই সেল হয়েছে? তো প্রলয় হাসান, যার নাম কেউ কোনদিন শুনে না এর আগে বাজারে, 5000 কপি। এবং বইয়ের দাম, মার্কেটিং এর বইয়ের মধ্যে ওই বছর যতগুলো মার্কেটিং বই বের হয়েছিল, মাই ওয়ান ইজ মোস্ট এক্সপেন্সিভ বুক। আপনার কেস স্টাডিজ গুলো তো অনেক জোস হয়, আমি তো দেখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ, আপনি তো কিছুদিন আগে বলতেছিলেন যাওয়ার আসার জন্য, তারপর নেক্সট কেস স্টাডিজ গুলো খুব, আই এম বিগ ফ্যান অফ ইওর কেস স্টাডিজ ভাই। লাইক ভাই যখন কেস স্টাডি নিয়ে কথা বলে আপনি ওই এপিসোডটা দেখেন, মানে ভাই পুরা মনে করেন যে একদম মানে কোলা ওয়ার্ডটা হালাল অ্যারোমেটিক জানেন, ওয়েবক্যামে হইছে তো একটু গোলা গোলা আসছে। নাও আই মিস লাইক 4K। ওয়াও, আমাদের সামনে 3-4টা ক্যামেরা এবং প্রোডাকশন সেটআপে, হ্যাঁ প্রোডাকশন আলাদা করে যাব, রাইট? সো বাট স্টিল আমি যখন মাঝে মাঝে শুনি আপনি যে লিঙ্কডইন নিয়ে যেটা করছিলাম বা নভেল যেটা করছিলাম, মানে আমার কাছে খুব ভালো লাগে, মানে স্যাটিসফাইং যে না আই ডেলিভারড সামথিং, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমার পার্সোনাল ফেভারিট ভাই কেস স্টাডি ভাই। ভাই যদিও ওটা থেকে ওই যে ইয়াটা লিঙ্কডইনটা মনে হয় মানুষ ইয়া করছে, ওটা মার্কেটিং পার্সপেক্টিভ ভাই আমার এত ভালো লাগছে, আমার অনেক কথা ওটার সাথে বিট করার মতো নাই অন্যগুলা লিঙ্কডইন গুলো না। আলহামদুলিল্লাহ ভাই, তাইলে আমরা আবার টপিকে ফিরে যাই, না হলে পাবলিক বলবে এরা খালি পিচুল কাচুলি করে, এই আর পডকাস্ট এরে ডাকে, এই আর পডকাস্ট এরে ডাকে, এর মানে আলহামদুলিল্লাহ। Why did you come back from the USA? সাজ্জাদ আমাকে ডাকলো একদিন, ফালতু কথা ভাই এমন ভাবে বলতেছেন। ভাই অস্ট্রেলিয়া থেকে আসছে ফালতু সব ইয়ার। আপনি তো অস্ট্রেলিয়া থেকে আসছেন, অস্ট্রেলিয়া থেকে আসছেন কিসের জন্য? আপনি অলরেডি বলছি ভাই, আবার বলেন না। এই যে নেই সরে গেল ধান ভাঙে, হোস্ট হইতে হইতে এমন অবস্থা হইছে আপনারা গেস্ট হয়ে হোস্টের মতো আচরণ করেন। We know how to make the other person talk. না এটা বলবো না ভাই, এবার আমি এই যে দর্শক আমার গালি দিয়ে না দেখছেন, আমার দিয়ে বলাইতেছে, সুতরাং গালি দিলে এদেরকে দেন। নিজেও কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসছে। হ্যাঁ না ভাই, ইউএসএ থেকে এটা অন্য কয়েক জায়গায় আমি বলছি, বাট স্টিল হইতেছে যে কিভাবে জিনিসটা বলবো, আমি ইউএসএ তে অনেকদিন ধরেই ছিলাম, যা আশা করতাম বাংলাদেশে এসে, বাট আছে না যে প্রবাবলি আই এম ভেরি হোমসিক, এটা হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে কি হয়তো বা দেশে থাকলে কিছু আরো বেটার করতে পারবো, মানে নট লাইক মানি ওয়াইজ এর থেকে মোর অফ ইম্প্যাক্ট ওয়াইজ হয়তো বা করতে পারবো। কত সাল থেকে কত সালে ছিল? প্রথমে গেলাম 2011 সাল, তারপর ব্যাক করছি, আবার গেছি, গ্যাপ ছিল, ফাইনালি আসছি 2021 সালে, মানে পার্মানেন্টলি মুভ ব্যাক। কিন্তু আপনি তো এমনিতে ইউএস সিটিজেন, রাইট? না না না, পিআর, গ্রিন কার্ড। সো গ্রিন কার্ডের নিয়ম হচ্ছে যে 1 বছর যদি আমি না যাই তারপর ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সো 1 বছর তো 1 বছরের বেশি হয়ে গেছে। আমি কিন্তু আপনি এনি টাইম গিয়ে আবার নতুন রিনিউ করতে পারবেন তো, রাইট? ওটার আবার কিছু টাইম পিরিয়ড আছে, একটা টাইম পিরিয়ডের আগে আমাকে আবার রিইনস্টেট বলে, রিইনস্টেট করলে তখন আবার একটা প্রসেসিং আছে, ওয়েট করতে হবে। বাট না, দ্যাট হ্যাজন্ট এক্সপায়ার্ড ইট, আই ক্যান স্টিল অ্যাপ্লাই अगेन ইফ আই ওয়ান্ট টু, বাট ওটা এখন পর্যন্ত অ্যাপ্লাই করা হয়নি, বিকজ আমার ফ্যামিলি ওখানে থাকে, মানে আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা।
সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় কি হয়েছে তো থাকে না 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 দেশে 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 মানে আমি এখন যদি যাই তাহলে আই হ্যাভ মানে অ্যাপ্লাই করলে আই হ্যাভ টু গো বাচ্চা কাচ্চা এখানে থাকবে নো 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 দে ক্যানট গো বিকজ ওদের তো পিআর নাই আমার শুধু পিআর আছে সো আমাকে আবার ওখানে থাকতে হবে 6 মাস 1 বছর আবার এখানে এই যে এইগুলা আমি দরকার নাই মানে আমি ওটা আই ওয়ন্ট বি হ্যাপি অনেকে করে বাট আমি লাইক ভাই জীবন অনেক ছোট এইভাবে আমি লাইফ লিড করতে পারবো না যে ওয়াইফ বা বাচ্চা কাচ্চা ছাড়া এখানে টাকা পয়সার দিক থেকে হয়তো ওখানে থাকলে আরো ভালো করতাম যারা আছে ভালো করতেছে বাট মানে আমি এখানে শান্তিতে আছি ভাই এটাই বড় কথা শান্তিতে আছি ভালো আছি ওরা বলবে যে ভাই আমরা ছায়া পাই না ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি এসে পড়ে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ট্রু আচ্ছা ভাইয়া এখন আপনার যে নাফ ব্রো চ্যানেলটা থেকে আমি কালকে রাত্রে স্টাডি করতেছিলাম ওরে বাবা গিয়ে দেখি কোনো ভিডিও নাই পুরো ডিলিট করে দিয়েছেন কেন ভাই সব ভিডিওগুলো না বিকজ ওই যে আমার তো ধরেন আগে আমি কমেডি টাইপের ভিডিও করতাম সেটা রিব্র্যান্ডিং করতেছি তখন তো আমি তাকে কমেডি এখন আমি কমেডি হ্যাঁ এখন তো কমেডি আর এন্টারটেইনমেন্ট টাইপের একটা কন্টেন্ট বানাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে দ্যাটস নট রেলেভেন্ট এনিমোর আমি ওটাতে ইন্টারেস্ট মানে ওই টাইপের কন্টেন্ট আমি এখন দেইও না দিব না বা আমার সাথে যাইও না সো ওয়াই পোর্ট্রে দোজ থিংস সো ওই জন্য আমি ওগুলাকে প্রাইভেট করে রাখছি কিন্তু পাবলিক কি বুঝবে এটাই নাফিস সেলিম কিনা আপনি তো অনেক সিগনিফিকেন্টলি চেঞ্জ করছেন দরকার কি বুঝবা দ্যাটস ইররিলেভেন্ট না আমি তো অবাক হয়ে গেছি যে উপরে যে মানে ইউটিউবে ব্যানারে যে ছবিটা আপনার ছবিটা মানে টোটালি ডিফারেন্ট তখন ভাই যাই হোক না আসলে নয়েজ হবে না মানে আমি বলতে ইচ্ছে করতেছে বল না প্লিজ তখন দেখা যেত যে কি গ্রামীণ ফোনের নাকি বাংলা লিংকের অ্যাড হ্যাঁ গ্রামীণ ফোনের অ্যাড টিভিসি ওবিসি করছেন আপনি এগুলা হ্যাঁ চাই না তো হাই হাই হ্যাঁ এটাকে বলছেন কেমন অডিয়েন্স কে এটাকে বলেন না আমি গল্পটা শুনি না আমি আমার কথা কি বলবো আমার থেকে বড় প্লেয়ার আছে না না আপনি টিভিসি করতে আপনাদের সালাদের পরে ধরতেছি আমার ছোটবেলা থেকে দাঁড়ি ভাই এই সারো ছিল মিডিয়াতে আমিও হালকা পাতলা মিডিয়াতে ছিলাম বাট ও বড় আমাদের বন্ধুত্ব হচ্ছে করতে গিয়ে সবাই 14 কাটে পানি খাইছে দিন ইসলাম এটা সাহাবীদের আমাদের থেকে আসছিল সাহাবীরা যে ছিল এরা তো দিনে আসার আগে তো ডিয়ারিং ছিল না আমি কখনোই আমার লিমিট ক্রস করার কখনোই চেষ্টা করিনি আমি ছোট থেকেই মানে আমি জানি না আম্মু আমাকে এভাবেই বড় করছে যেমন আমার আম্মু একদম ছোটবেলায় আমি যখন 4 বছর ছিলাম 4-5 বছর তখন থেকে আম্মু বলতো জীবনে সিগারেট খাওয়া না শুধু বলা না মানে যে ভয়টা দেখানো সিগারেট আর মদ খাওয়া এই দুটোটা এমন ভাবে ভয় দেখাইছে যে জীবনে আমি ছুঁইও নি আমাকে কখনো এগুলি ইনফরমেশন কেউ কখনো দেয়নি জানি না যে উনার যে কত মার্সিফুল আমরা সবসময় আমাদের একটা মানে কঠিন বানাই ফেলি জিনিসটাকে আমি চিন্তা করলাম যে আচ্ছা আরেকটু পড়ি তো আরেকটু স্টাডি করি তো আমার ছোট থেকে ইসলামের প্রতি ইন্টারেস্ট ছিল এবং আমার ছোট থেকেই ছিল তো আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি 12-13 বছর আমি ভোরবেলা চলে যাচ্ছি নামাজ পড়তে মসজিদে আমি যে ছেলে বাসা থেকে বের হয় না আব্বু তো খুবই ভয় পাইতো আমি তো ছোট থেকে খুবই ইন্ট্রোভার্ট কিন্তু যখন আমি দেখতেছি যে কি আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করতেছে এন্ড আমরা এত আনগ্রেটফুল তখন ওই জায়গা থেকে আমার ইন্টারেস্ট শুরু করলো আমার হাতে কোনো টাকা পয়সা নাই কোনো স্কলার নাই আমি জানিও না কোথা থেকে শিখবো কোথা থেকে পড়বো দেন বই কিনা শুরু করলাম এই আম্মুর কাছে ধার নেই এই করি কিভাবে জানি এতগুলো বই কালেক্ট হয়ে গেছে জাস্ট জানার আগ্রহ ওই ক্লাস 7 থেকে একটা বীজ হয়তো বা ভিতরে বা বপন হয়ে গেছে আই ডোন্ট নো ওই সময় রাজশাহীতে ছিলাম তখন আমি রাজশাহীতে ছিলাম সো আমি যেখানেই ছিলাম থাকি না কেন আমি যখন একটু ডিভিয়েটেড হয়ে যায় না তখন মনের মধ্যে কেমন যেন একটা কি করতেছি শুধু তাই না আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু থেকে বাঁচাই দিত অনেক কিছু থেকে অটোমেটিক্যালি আমি কেন জানি ওইখানে নাই ওই মানে কি বলে না যে গ্যাদারিং ওই গ্যাদারিং এর মধ্যে থেকে কেন জানি আমি নাই কোন একটা ঘটনা ঘটছে ওখানে আমি আল্লাহ তাআলা অলওয়েজ প্রোটেক্টেড মি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে মানুষ বলতে আরে ভাই তুমি সবকিছুতে খালি আল্লাহ ঢুকাও কেন আশেপাশে মানে কিছু একটা হলে তুমি এত বেশি আল্লাহ করো কেন মানে কারণ আমার কথা হচ্ছে কি দিন বা ইসলাম এটা তো একটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা একদম ঘুম থেকে উঠা থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত এনিওয়েজ আমি মনে করি এখনো স্ট্রাগল করি এখনো মানে আমি মনে করি যে কোরআনের যে প্রিন্সিপালসগুলো আমি চেষ্টা করি পালন করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা যে আমি কার সাথে মিশতেছি কাদের সাথে কথা বলতেছি ওঠা বসা করতেছি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এনিওয়েজ সাজ্জাদ আমি একটু সাজ্জাদের বা আমাদের একটু বলি হ্যাঁ সাজ্জাদ না হোস্ট না ভাই আমি একটু পা উঠালে মানে কমফোর্টেবলি বলি হ্যাঁ সাজ্জাদ আর আমরা কিন্তু আমি কন্টেন্ট বানাইতাম রাইট আমাদের কন্টেন্ট ফানি ভিডিও আমার স্যারও কিন্তু বানাইতো
মানুষ কিন্তু অনেকে ভাবে যে আমরা মনে হয় কাজিন অথবা ভাই এরকম, অথবা ছোটবেলার বন্ধু। আমার কাছে অনেকে বলছে আপনারা তো ছোটবেলার ফ্রেন্ড, তারপর আমাকে এরকম প্রশ্ন করে ভাই রাজশাহী কোথায় বাড়ি? আমার বাড়ি রাজশাহী না তো, নাফিসের বাড়ি রাজশাহী। এত ক্লোজ বা আমরা তো আমাদের পরিচয় কিন্তু অনেক অনেক পরে, মানে 2015 সালে আমরা একটা শর্ট ফিল্মের জন্য, আমরা শর্ট ফিল্ম বলতে মানে একটা ওবিসি ছিল, মানে আমি হচ্ছে ইয়া করছিলাম আর কি, প্রোডাকশন দেখতাম আর কি, মানে প্রডিউস করতাম প্লাস ডিরেকশন দিতাম। ক্যামেরার পিছনে মাঝে মাঝে সামনে আসতাম, কিন্তু বেশিরভাগ সময়টা হচ্ছে ইদার প্রডিউস করব অথবা কন্টেন্টের মার্কেটিং করব অথবা ডিরেকশন, খুব কম, সামান্য মাঝে মাঝে ডিরেকশন, আর কিছু কিছু সময় ক্যামেরার সামনে। সো এরকম একটা কন্টেন্টের জন্য উই নিডেড অ্যাক্টরস, ভালো ভালো। আমাদের ইন্টারেস্টিংলি আমাদের যে বিগ শট, আপনি তো নাম শুনছিলেন, আমাদের যে কোম্পানি বিগ শট হচ্ছে আমাদের ছোট ভাই, আমাদের দুজনের ছোট ভাই ফারহান, ওর ভার্সিটির ছোট ভাই, সে অ্যাকচুয়ালি শুরু করছে বিগ শট, এবং সে ছিল ডিরেক্টর বলতে গেলে, সে তো ডিরেক্টর ছিল। হ্যাঁ, সামহাউ উই ওয়ার কানেক্টেড, এবং তামিমও ওই অফিসে ছিল, তামিম মৃধা, আমি ছিলাম, সাজ্জাদ ছিল, তামিম ছিল, এবং ওখানে আমরা ঝাড়ু দিতেছি আর কি, যারা ছিল সবাই দিন পেয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লাইক মাইন্ডেড আমরা ভাই। তামিমের যে এরকম বান্নাও কিন্তু চেঞ্জ। আচ্ছা, যাই হোক, মানুষ তো বুঝবে না বান্না থেকে। আমরা আরেকটা ফ্রেন্ডের কথা বলতেছি, সে ওখানে ছিল, এন্ড ও বলতেছে কি সেও অনেকটা মিডিয়া ছিল। আমাদের সবারই কিন্তু সেম ডিরেকশনই ছিলাম আমরা, মানে আমাদের কিন্তু ধ্যান ধারণা একটাই যে ভাই এখানে মনে হয় টাকা পয়সা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওখানে তামিম ছিল, এখানে ওই ভিজিটা মানে এখনো আছে, দেখতে পাচ্ছেন, দেখবেন যে ফুললি শেভ, চিকন চাকন ছেলে। তো ওইখানে তামিম আমি চিনতাম না, মানে ওই ফারহান যে সেই আমাদের সবাইকে জড়ো করছে, এন্ড দেন আমরা ওখানে অফিসে গেছি, দেন আই মেট সাজ্জাদ। মজার ব্যাপার হচ্ছে সাজ্জাদের ইন্টারেস্টিং জিনিসগুলি, এই এত এন্টারটেইনার, এখন তো অনেক কিছু সে লিমিট করে বলে, কিন্তু হ্যাঁ অনেক কিছু সে না বাউন্ড, হ্যাঁ ও তো অনেক ফানি বা ও তো অনেক এক্সট্রোভার্ট টাইপের, আর আমি ইন্ট্রোভার্ট। আমি ও তখন মজা করতেছে, মামুর বুঠা, আমাকে নিয়ে মজা যায়, মামুর বুঠা ইসে করতেছে, আমি তো রাজশাহী মানুষ, আমি খুব মজা পাইতেছি, লেরে দিব নাকি, এই যে এইভাবে করে কথা বলে, এত ফানি। কিন্তু এই ছেলেটা যখন দেখলাম তখন মনে হইতেছে যে কি স্কাই সিমস লাইক, মানে আই রিয়েলি লাইক যে ভাইব আছে না, ভেরি পজিটিভ ভাইব, মানে বাডি। কিন্তু ও কিন্তু আমাকে চিনে না, ও কিন্তু জানে না, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট, হি ইজ লাইক এই হু ইজ দিস, মানে আপনার সাথে যা করতে সবার সাথে তাই করতেছে, স্পেশাল কোনো ট্রিট করছে, ও কিন্তু সবার সাথে নরমালি বলে। কিন্তু আমার কাছে হচ্ছে ইন্টারেস্টিং, তো আই রিয়েলি ওয়ান্টেড টু বি ফ্রেন্ডস উইথ হিম, এন্ড হি ডিড নট নো। আই রিয়েলি ওয়ান্টেড টু বি ফ্রেন্ডস উইথ হিম। ওর কোনো আইডিয়া ছিল না, যে মনে মনে প্ল্যান করতেছে যে কি এই ছেলেটা তো ভালো। তো মজার একটা যে কাহিনী বলি, যে সেটা হলো যে আমরা যখন জন্ম হই, বারজাখের দুনিয়া তো আমরা বুঝি, বারজাখ হচ্ছে যে কি আমরা যখন জন্মেরও আগে, আত্মার দুনিয়া, হ্যাঁ আত্মার দুনিয়া, আত্মার জগতে আমরা কিন্তু সবাই একত্রিত ছিলাম মায়ের পেটে যাওয়ার আগে আত্মার জগৎ। এই কারণে আমি কিন্তু বলছি দিনে ফিরে আসলেন কিভাবে, অনেক আগে আমরা একসাথে ছিলাম, সবাই আমরা বিফোর এভরিথিং ওয়াজ বর্ন। হ্যাঁ হ্যাঁ, একটা হাদিস আছে, আল্লাহ মাফ করুক, তুই কারেক্ট করে দিস, যে ওইখানে যারা যারা ক্লোজ ছিল পৃথিবীতেও তারা একসাথে হলে ক্লোজ হয়ে যায়। You will feel inclination towards them. True. When I met this guy, I felt this inclination. এত আমি জানতাম না কিছু, I felt like কেন জানি ভালো লাগছে আমার। অথচ আপনাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু আকাশ পাতাল তফাৎ, এবং টোটালি ডিফারেন্ট, এবং I come from a different background, he comes, মানে আমাদের থটস অনেকটা কিন্তু this guy is something. তো যাই হোক, তারপর ফাস্ট ফরওয়ার্ড 2019, তারপর ফাস্ট ফরওয়ার্ড 2000, মাঝখানে যোগাযোগ কোনো কিছু নাই। আমি যখন 2015 থেকে 2019 প্রায় 4-5 বছর, 2017 সালের দিকে ওর মধ্যে একটু চেঞ্জ দেখা শুরু করলাম। ও কিন্তু বুঝে না, আমরা কিন্তু মিডিয়া লাইন বা ও মিডিয়া যাতে ছিল, হঠাৎ করে 17 সালে গাড়ি টাড়ি রেখে একদম ভালো ভালো কথা বলতেছে, কি হলো তখন কিন্তু আমি তখনও নাগরো টাগরো এগুলো করতেছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, ও তিনের কথা আছে, মাশাআল্লাহ ভালো, অ্যাপ্রিসিয়েট করি। 2019 সালে ঘটনা, আমার ভিতরে কিছু একটা ঘটনা ঘটতেছে, ভিতরে তো মনে করেন মানে ভালো লাগতেছে না, ভীষণ অশান্তি, মানে সামথিং হ্যাপেন্ড, মানে দ্যাট হ্যাপেন্ড টু মি ইন 2017 যেটা আমার সাথে ঘটছে 2019 ওর সাথে ঘটছে, যে আপনার ইনফ্লুয়েন্সের কারণে হইছে। না এভরিথিং হ্যাপেন্ড ইট ইজ অন, মানে আল্লাহ প্ল্যান করে। খুব ইন্টারেস্টিং কাহিনী আছে ভাই, এন্ড ইট ইনভলভস তামিম, আমি বলতেছি ভেরি ইন্টারেস্টিং কাহিনী আছে। আমাদের বন্ধু তামিম মৃধা আর কি, তামিম মৃধা কিরকম, যে হ্যাঁ বল। সো 2019 সালে আমি ওকে নক দেই, এবং আমি বলেছি দোস্ত তোকে আমার, মানে আই নিড টু টক টু ইউ, এন্ড ও মনে করছে মানুষজন এমনি করে, হ্যাঁ ঠিক আছে উই উইল মিট
ঠিক আছে ওকে ফাইন ইনশাল্লাহ দোস্ত, আর লাভ ইউ দোস্ত, রাইট? আমি ওকে বুঝাতে পারতেছি না যে আই রিয়েলি নিড টু টক টু ইউ। হ্যাঁ, ও যে নিজেকে আইসোলেটেড করে ফেলছে সবার থেকে, ও যে প্যারা খাইতেছে। বিষয়টা বুঝেন, আমার ফ্রেন্ড সার্কেল ওয়াজ ডিফারেন্ট, যেখানে ডিফারেন্ট টাইপ অফ ডিসকাশন হইতো ইনভলভিং, মনে করেন যে উল্টা আই ওয়াজ ফিলিং ভেরি আনকমফোর্টেবল ওই টাইপের কনভারসেশন। আই ওয়াজ লাইক আমাকে মানুষই চেঞ্জ করে ফেলতে হবে, আই এম নট ফ্রেন্ডস উইথ দেম এনিমোর, ওইভাবে করে আই হ্যাভ টু চেঞ্জ। আমি আল্লাহর কাছে খালি দোয়া করতেছি, আল্লাহ আই ডোন্ট নো এনিওয়ান যে কিনা আমাকে হেল্প করতে পারবে। আল্লাহ তোমার বলে না যে তোমার যদি ভালো কম্পানিয়ন্স না থাকা, আই এম মানে আল্লাহ ইজ উইথ মি। বিশ্বাস করেন আমি একদম সেক্লুড, ও তো আমার বাসায় আসছে, আমি সেক্লুড করে নিজেকে, রাইট, আইসোলেট করে পুরো একদম। আমি ওকে দেখে ভাবছি কি ও এরকম হয়েছে কেন, মানে আই কুড সি। এবং এরপরে মানে আমি দেখতেছিলাম যে আলহামদুলিল্লাহ মানে একটা ফুল ফুটতেছে আর কি, কিরকম শুনতে একটু হাস্যকর লাগবে, বাট মানে ইট ওয়াজ লাইক যে আল্লাহ একটা নূর দিয়ে দিচ্ছেন ভেতরে, জান্নাতের বাগানের কিছু একটা ঘটতেছে। এন্ড মানে আমি আবার 2017-তে চলে গেছি এই কল্পনায়। এরপরে আমি লাইক জাস্ট কয়েকদিন পরে একটা বিয়ের দাওয়াত আছে, তুই আমার সাথে যাচ্ছিস, মানে এরপরে লাইক আমি ওকে ছাড়া যাবে না একার। আলহামদুলিল্লাহ আই কুড সি যে এপ্রিল মাসে ওর জার্নিটা আমাকে আবার ইমানের শক্তি দিবে। আমি জুম্মার দিনে আসছিল সাজ্জাদ আমার বাসায়, আমি আমার হইতেছে মানে বেড বসে আছি, সাজ্জাদকে আমি আমার গল্পটা বলছি, আমার সাথে মিরাকেলস হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। আমি দেখছি ছেলেটা কাঁদতেছে, আমি ও কাঁদতেছে কেন, কান্দতে তো উচিত আমার, দেখতেছি ওই কাঁদতেছে, ও ইমোশনাল অনেক, মানে আমি ইমোশনটাকে খুব হাইট করে রাখি, ধরে রাখি। আমাকে বুঝালাম তো, মানে আমি আপনি বুঝেন, আমি বুঝতেছেন আমি কোন ডিরেকশনে যাবো, আই নিড বি হেল্প। তারপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তারপর ওর সাথে কানেক্টেড হলাম, এভাবে হইতে তখন আই ওয়াজ লাইক তুই আমার সাথে থাক, এন্ড হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। মজার ব্যাপার কিন্তু তখনও আমরা কিছুদিন পর থেকে আমরা দুজন মিলে প্ল্যান করছি যে আমরা ব্র্যান্ডিং নিয়ে কিছু করবো। দেখেন 2019-এও আমরা বলি কি, আমাদের আড্ডা মারলে তো নানা জিনিস নিয়ে আড্ডা হয়, ও আর আমি তখন নিয়মিত দেখা করি, কি হচ্ছে রুকি ব্র্যান্ড স্টার্স যারা কিনা একটু রুকি, এই টাইপের একটা কিছু তৈরি করবো। ওটা দিয়ে কি হবে উই ডু নট নো, রুকি ব্র্যান্ড স্টার্স। দেখেন আজকে আলহামদুলিল্লাহ ঠিকই আমরা ব্র্যান্ডিং নিয়ে কাজ করি তখন থেকে। মানে আমরা জানি না আমরা কি করবো, আমরা জাস্ট জানি যে ভাই আমরা বিজনেস, মার্কেটিং, ব্র্যান্ডিং নিয়ে কিছু একটা করবো, উই আর সো প্যাশনেট। 2019 সালে তারপর কিন্তু আমাদের একটা লম্বা গ্যাপ গিয়েছে, আবার ও ঢাকায়, আমি রাজশাহীতে, সো আমি আমার ওয়েতে যাচ্ছি বিজনেস ডিজাইন, কিন্তু আমাদের মাথার মধ্যে এটা আছে। 2019 একটু বলুন না, যে আরেকজনের নাম বলতেছিলাম তোকে। আচ্ছা এবার ইন্টারেস্টিং কথা, তো ওর সাথে আমি কিন্তু ওর কাছ থেকে শিখতেছি, জানতেছি, ঘুরতেছি, ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। তো খুব ইন্টারেস্টিং একটা কাহিনী বলি আপনাকে। 2019 সালে তখন মিডিয়াতে তামিম মৃধা ওয়াজ টপ মানে টিভিসি, ইভেন রিসেন্ট টাইমসে আগেও ও কিন্তু খুবই ভালো করে সব নাটকে। ইউটিউবে ওর একটা গান বাজনা নাই, গান ফ্রেন্ডস নামে একটা আমার সাথে তামিম খুবই ক্লোজ। 2015 সাল থেকে তামিম আমার সাথে খুবই ক্লোজ, মানে ওখানে যে ক্রাউড আছে ওই ক্রাউডের মধ্যে তামিম, মানে ওদের যে আরো ফ্রেন্ডস আছে, তামিম ওয়াজ দ্য ক্লোজ। আমি তামিম বাসায় ঢাকা গাইজের মধ্যে তামিম সবচেয়ে বেশি, আমি মানে বুঝেন আমি ওর বাসায় থাকছি মানে অনেকবার, মানে এবং ও এত কাইন্ড বিশ্বাস করেন, ও এত ভদ্র একটা ছেলে। আমি সাজাতে বললাম তো ছেলেটা এত ভালো আমি এরকম দেখিনি। দেন ও কি বলে জানেন, আমাকে বলছে কি দোস্ত তামিমের মধ্যে না একটা চেঞ্জ আসতে পারে। আমার কি বলিস তুই যে ছেলেটা দেখতেছে মিডিয়া টিডিয়াতে করতেছে, এটা কি বলিস তুই? পিকে আছে, একদম পিক, এবং ও সব নাটকে মোটামুটি আছে। তো ও বলতেছে আমি ওর মধ্যে, আমার মনে হচ্ছে দোস্ত চল তামিম রে একদিন বসি তামিমের সাথে। আমি তুই রে কেমনে বলবি, রে কিভাবে তুই বসবি? তামিম একদিন ওকে নক দেয়, তো তামিম তো নক দিছে, আবার তামিম ভুলে গেছে। ওই সময় থেকে আমার কাছে মনে হচ্ছে কি আমরা দোয়া করতেছেন যে আল্লাহ মেবি তামিম, আল্লাহ তুমি প্লিজ, মানে ফ্রম বুঝতে পারবো যে ওই ভ্রাতৃত্বের জায়গা থেকে আমরা কতটা গ্রেট করতেছিলাম যে তামিম ইউ কাম টু আস, তো
এই করতে করতে 2024 সালে না 25-24 মনে হয় না 25 আমার ঠিক মনে পড়তেছে না। হ্যাঁ 25 আমাদের অফিস করতেছি, সাজ্জাদ একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে দোস্ত মসজিদে তো তামিমকে দেখতেছি, তামিম তো চেঞ্জড। আমি বললাম তুই কি এই 25 শুরুর দিকে মনে হয়। আচ্ছা, তার মানে 6 বছর। হ্যাঁ না 2025 থেকে ও আচ্ছা হ্যাঁ 19 সাল। হ্যাঁ, তো আমাকে বলছে কি তামিম চেঞ্জড। আমি বললাম হোয়াট ইউ মিন বাই চেঞ্জড? বলছে আমি তামিমকে দেখলাম ও হইতেছে কি বলে জুব্বা থোপ পরে আছে বা এরকম করছে। আমি ওয়েট ইউর জোকিং মানে হ্যাঁ আমি দেখছি ও বিয়ার্ড রাখছে। আমার তুই কি শিওর? মানে আমার বিশ্বাস হইতেছে না, খুশিও লাগতেছে, বিশ্বাস কিভাবে সম্ভব? আর এটা তো 2019 সালে আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম যে কেউ যদি হয় ইট উইল বি তামিম, আমার মনে হইতেছিল বিকজ আসের মধ্যে কিছু একটা মানে হি সো কাইন্ড, আমি ওকে এত 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 ভালো দেখছি, এত ভালো দেখছি আমি বলতে পারবো না, এত ভালো ছেলে একটা। ভাই এটা ওর সাথে একটা জিনিস জাস্ট একটু অ্যাড করে দিই। একবার কোরআন পড়তে করতে আমি লিডারশিপ নিয়ে, যেহেতু আমি জব করতাম, লিডারশিপ নিয়ে খুব আমার মনোযোগ ছিল। হ্যাঁ, লিডারশিপ আর টিম বিল্ডিং। তো কোরআনে টিম বিল্ডিং লিডারশিপ নিয়ে কি বলা আছে এগুলো নিয়ে আমি একটু ঘাটানোর চেষ্টা করতাম যে আল্লাহ যেভাবে শিখেছেন এর চেয়ে তো ভালো পদ্ধতি আর হবে না। সো আমি ওইটার থেকে কি লার্নিং নিতে পারি, কি জানি অমুক অমুক সাইকোলজিস্টের কাছ থেকে তো অনেক শিখছি। সো ওইটা পড়তে গিয়ে একবার হচ্ছে মানে এরকম কিছু আয়াত পড়তেছি আমি, মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ম্যাথ করে না, হ্যাঁ দুইটা হইতে হইতে একদম লাস্টে x = y হয়ে যায় না, হ্যাঁ বা লেফট হ্যান্ড সাইড রাইট, ওরকম করে আয়াত মনে হয়েছে না আমার কাছে। আমি দেখতে পাচ্ছিলাম যে পড়তেছি যে এইরকম যদি কোয়ালিটি চাই তাহলে এর পরের লাইনে লেখা এই গুণটা দরকার। হ্যাঁ আচ্ছা, তাকে হইতে হবে তাহলে মুসলিম, তাকে হইতে হবে এরকম এরকম হইতে 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 ভাই লাস্টে গিয়ে রুটে যেখানে গিয়ে মিললাম সেই শব্দটা ছিল হচ্ছে নম্রতা। যে তুমি যদি হাম্বল হও তাহলে তুমি এটা অ্যাচিভ করতে পারবা, তুমি যদি এটা অ্যাচিভ করতে পারো তাহলে এটা পাবা, কিন্তু রুট কোনটা? হাম্বল হওয়া। এবার তামিমের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ এখানে আমি বলি যে আল্লাহ বদনজর থেকে ওকে বাঁচায় রাখুক, আলহামদুলিল্লাহ। এখানে বেশি বলে ফেলতেছি, এটা সম্পূর্ণ দয়া আল্লাহর, তামিমের এখানে কোনো ক্রেডিট নেই, আলহামদুলিল্লাহ। আমরা প্ল্যানও করে নিতে তামিমকে নিয়ে কথা বলবো, একমাত্র দয়া আল্লাহর। সো ও যখন কারোর সাথে কথা বলে, আমার পরে একজন বয়স্ক মানুষের সাথে কথা বলে, আমার সাথে আমি বয়স্ক মানুষের সাথে কথা বলতেছি, জি আঙ্কেল এরকম এরকম করে করে কথা বলতেছি। হ্যাঁ, বলতে আমি চিন্তা করতেছি যাইতে হবে। হ্যাঁ, তাকে মাঝে মাঝে এমন হয়ে যায় যে 2-3 বার বেশি দেখা হয়ে গেলে এরপরে একটু মানে ফেক করে আমি তার সাথে নম্রতা করতেছি। তামিম হ্যাজ বিন ডিফারেন্ট মশাল। ও আপনাকে সম্মান দিবে, মন থেকে সম্মান দিচ্ছে, আপনার সাথে কথা বলবে, and you can feel যে এই ছেলেটা না আমাকে সম্মান দিচ্ছে। আপনি বলতে পারেন ও তো প্রফেশনাল অ্যাক্টর ছিল না, মানে ওই জায়গায় ফেক নাই কোনো, অ্যাক্টিং করছে না। এবং এই এখন এসে এগুলোর দেখে মিলে যায় কথাগুলা, যে যেই মানুষটার ভিতর নম্রতা থাকবে আল্লাহ তাকে কিন্তু দয়া করে দিবেন। ব্যাপারটা একটু দেখেন যে আলহামদুলিল্লাহ তাকে কিভাবে কি করে দেন আল্লাহ নোজ বেটার। অনেকে অনেক রাগান্বিত ছিল, রাগ থাকা মানে আবার নম্রতা না থাকা এটা না, সরি। যেটা বলতে যাচ্ছি যে আই রিমেম্বার এরকম একটা হাদিস যে প্রত্যেকটা রিলিজনেরই একটা না একটা বৈশিষ্ট্য থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে। নবী বলতেছেন এই কথা, বলতেছেন আমাদের ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে নম্রতা, বিনয়। এবং তিনি এটাও বলছিলেন যে মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হায়া, আমরা কিন্তু প্রত্যেক জুমায় শুনি হায়া উসমানের মতো নম্রতা, হায়া, মোডেস্টি, লাজুকতা। হ্যাঁ, মোডেস্টি। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে এসেন্স অফ দ্য রিলিজন অফ ইসলাম। এই জিনিসটা ওর ভেতর আমরা আগে থেকেই দেখতে পাইতাম। সেইখান থেকে একটা ফিলিং হইতো যে আলহামদুলিল্লাহ। এখন আপনি বলতে পারেন এটা কি একটা মজা যে ও আসবে না, এইভাবে না। এটা আমার ভেতরে একটা কষ্ট যে আল্লাহ আমার বন্ধুটাকে দেন, আল্লাহ আমাদের কাছে দেন, আমার কাছে দেন না, মানে আমাদেরকে অবশ্যই মানে আমাদেরকে আপনার ওই পছন্দের ব্যক্তিদের তালিকায় নেন, একসাথে জান্নাতে আল্লাহ খেলাধুলা করতে ব্যবস্থা করে দেন আল্লাহ। মানে এই যে একটা কষ্ট,
আমি 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 তামিমকে এটা বলি, তামিম তো এটা করছে এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ করতেছে, আল্লাহ তাকে ভালো ব্যাপার। তা আমি তামিমকে বলতেছিলাম, দেখা হয়েছিল, অফিস আসছিল, বলতে তামিম তোর জন্য আমি যেভাবে করে দোয়া করছি না, ইটস ইয়োর টার্ন যে তুই আমার জন্য দোয়া কর। আমি তোর জন্য দোয়া করছিলাম, তুই দোয়া কর। That's what I tell তামিম। আলহামদুলিল্লাহ, ইউ নেভার নো যে what happens, আমাদের সবারই বিভিন্ন বিভিন্ন আর কি ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এনিওয়েজ, সো হ্যাঁ, কিভাবে পডকাস্ট করবো এই জন্য ডাকছেন। কিভাবে আপনারা হাউ ইউ টিমড আপ মানে সাজ্জাদের সাথে co-host with সাজ্জাদ ভাই for True Sense podcast? খুব ইন্টারেস্টিং। 2021 সালে আমি নাফিস সেলিমতে কন্টেন্ট বানানো শুরু করি। তো আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি পডকাস্ট টাইপের কিছু একটা করবো, এটা আমার ইচ্ছা, কারণ আমি শিখতে চাই, জানতে চাই এই জায়গা থেকে। তো আমি নাফিস সেলিমের আন্ডারে আমি টু সেন্স পডকাস্ট করতেছি তখন। বুঝুন 2021 সালে আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশের বিজনেসের ব্যাপারে কিন্তু আমার আইডিয়া খুবই কম। আমি আমার ফ্যামিলি বিজনেস করছি, এটারা টুকটাক রাজশাহীতে করছি, সেটা ব্যতীত মানে বড় স্কেলে যদি বলি বা অনেক নেটওয়ার্ক আমার কিন্তু খুব একটা নাই। তো আমি আমার মতো করে ধরেন নাফিস সেলিমের আন্ডারে টু সেন্স পডকাস্ট শুরু করছি। যখন শুরু করলাম ফাইন, চিন্তা করতেছি কেমনে এফোর্ড করবো, এই করবো। আমার প্রথম থেকে ইচ্ছা যে আমি স্টুডিওতে যেরকম সুন্দর করে যেন করতে পারি, বাট টাকা পয়সা তো লাগবে অনেক বেশি। যাই হোক, ওটা ভাবছি যে কোনো একদিন করবো, এটা আমার প্ল্যানে আছে। তো এরকম করে আমি আমার নাফিস সেলিম থেকেই পডকাস্ট করতেছি, ওয়েব ক্যাম দিয়ে করতেছি। তখন শুরুতে আপনি নাফিস সেলিমের আন্ডারে ওখানে আপলোড করতেন ওই চ্যানেলে? কারেক্ট। আচ্ছা, পরবর্তীতে আলাদা হওয়ার আগে আমি ওকে একদিন গেস্ট হিসেবে ডাকছিলাম, ফিজিক্যাল পডকাস্ট একটা এক্সপেরিমেন্ট করছি, দেখি তো কত টাকা খরচ হয়। ও অ্যাকচুয়ালি এখনো আছে, যেখানে সে গেস্ট হিসেবে আসছিল। কোথায় আছে এটা? নাফিস সেলিমে আছে। ও নাফিস সেলিমে আছে। ওটা হচ্ছে যে ম্যানেজার, ভালো ম্যানেজার হব কিভাবে, এরকম টাইপের। হ্যাঁ, ওখানে আমি ব্লেজার পরাই, মানে আমি কর্পোরেটে যেরকম ড্রেস আপে থাকতাম আসলে, তখন আমি কর্পোরেট চাকরি করতাম। হ্যাঁ। তো ওটা আমরা করছি, ঠিক আছে। তখনও ও জানে না, বা মানে ও জানে যে নাফিস টু সেন্স পডকাস্ট নামে করতেছে, তাই না? ওভাবেই সে জানে। এরপরে করতে আমি চিন্তা করলাম না, পডকাস্টের অডিয়েন্সটা আলাদা, কারণ 1-1.5 ঘন্টার যে দেখবে এটাকে আমাকে আলাদা করে সেগমেন্ট করে ফেলি। আমি তখন চিন্তা করলাম যে এটাকে আমি আলাদা করে চ্যানেল খুলবো। এখন আমি ভাবলাম যে শর্ট অ্যানালাইসিস, আমার স্ট্রেংথ কি, উইকনেস কি। আমি দেখলাম যে আমি কম কথা বলি এমনিতে। যদি আপনি আমার টপিকে দেন কিছু একটা, আমি বটর অনেক কথা বলতে পারবো, কিন্তু আমি ইউজুয়ালি কম কথা বলতে পারি, বা বলতে পারেন যে অ্যাজ এ হোস্ট হয়তো বা আমার একটু দুর্বলতা আছে, এখন আমি শিখতেছি। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই জায়গাতে আই নিড সামওয়ান যাকে আমি ট্রাস্ট করতে পারি। আই নিড সামওয়ান। দেখো তোমরা শিখো কি বাংলাদেশের টপ পডকাস্টের হোস্ট কি বলতেছে, আমরা এখন শিখতেছি। আমি মানে হোস্ট হিসেবে এটা কোয়ালিফাইড না। না, কারণ আছে ভাই, আমি বলি আপনাকে। এই জন্য তো টু সেন্স, কারণ আমি একা পারবো না। ছাত্র যদি বলে যে ভাই আমি কালকে করবো না, আমি শেষ। আমার ভাই আমি করতে পারবো না এটা, কারণ আমি আসলেই ওকে ছাড়া করতে পারতাম না, সিরিয়াসলি। বাট ও কেন, আমি একটু বুঝাই। তো আমার এমন একজনকে লাগবে যে ট্রাস্টওয়ার্দি, এবং খেয়াল করেন ও কিন্তু তখন অনলাইনে হি ইজ নট এ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার ইয়েট, তাই না? সবাই ভাবছে যে দেখবেন তখন ওই সময় সব কন্টেন্ট ক্রিয়েটার্সরা পডকাস্ট করতেছে একসাথে, ধরেন ট্রাইনোমিয়াল বলেন, বা আরো অনেকে আছে যে আমিনরা করছে, এরকম আরো অনেক ভালো করতে, কিন্তু তারা সব কন্টেন্ট ক্রিয়েটার্সরা করতেছে, নট লাইক নন কন্টেন্ট ক্রিয়েটার্স এসে করতেছে, ব্যাপারটা এরকম না। বাট সাজ্জাদ কি জিনিস সেটা তো আমি জানি, কারণ আমি তো নন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, কিন্তু ওর ভিতরে সাবস্টেন্স কি সেটা তো আমি জানি, বিকজ আই টক টু দিস গাই, রাইট? ও বেশি কথা বলে সেটাও আমি জানি, রাইট? পটর করে সেটাও আমি জানি। বাট সবচেয়ে বড় কথা হলো যে অ্যাজ এ হিউম্যান হি ইজ এ নাইস গাই। সামনে আমার বলাটা ঠিক না, আরেকটা জিনিস হইতেছে যে কি, ও কন্টেন্ট, ও ধরেন যে কন্টেন্ট ক্রিয়েটার তো না। এখন আই নিড সামওয়ান যাকে আমি যদি বলি যে ডানে যা তুই ডানে যাবি, বামে যা তুই বামে যাবি, লিডারশিপ নেওয়ার জায়গাটা। আমি এখন র্যান্ডম, আমি যদি একজন অনলাইন লিডার, আপনি ভালো ছিলেন আলহামদুলিল্লাহ, একদম। আমি জানি না ওই জায়গাটা, বিকজ ওটা আমার ডোমেইন, তো আমি তো জানি খেলাটা জানি। ও তো ঢুকতেছে, এখনো ভালো, এখনো ওস্তাদ, কিন্তু ওই সময় তো আমি জানি ছেলেটা নতুন, ও তো এই স্পেসে জানে না, ও ওর স্পেসে ফাটাই দিবে। কিন্তু এই স্পেসে তো বুঝছেন না, তখন আই নিড সামওয়ান যে কিনে বলবে যে আচ্ছা ঠিক আছে। এমন অনেক কেস আছে, সাজ্জাদ প্রথম কি বলতেছি এটা এরকম, কি তুই কি আমার ট্রাস্ট করিস? ডু ইউ ট্রাস্ট মি? ইয়েস অর নো? হ্যাঁ ট্রাস্ট করি।
চুপ, আমি যা বলতে চাচ্ছি শোন। আবার ওর কিছু ক্ষেত্রে আমি কিন্তু ইন্টারফেয়ার করি না, এটা আমি আসবো। সো ওর কিন্তু অনেক স্কিল সেটস আছে যেটা অডিয়েন্স ফার্স্টে বুঝতে পারেনি, অডিয়েন্স জানতো না, কিন্তু সাজ্জাদ কি জিনিস সেটা তো আমি জানি। অডিয়েন্স প্রথমে গালায় ফাড়াই দিত, স্যাসরা সাজ্জাদ এই সেই অনেক কিছু এটা বলতো। বলে আবার একটু ট্রিগার করে দিলি, বুঝছেন? এই যে মানুষ এখন মজা পেয়ে লিখবে। তো এটাকে কেটে দিও। না না কাটবেন কেন, আরে কাটবেন না, রাখবেন। সেটা হলো যে প্রথমে এরকম হইতেছে যে ওই কি বলে, আমি জানি প্রথমে গালি হবে, কিছু নতুন ফেস একে কেউ চেনে না, নাফিস ভাইয়ের কারের পাশে আছেন পাশে। কিন্তু তুই কিন্তু মানে ফার্স্ট থেকে ইয়া করতেছিলি যে দোস্ত এরকম কিন্তু হবে, হ্যাঁ হ্যাঁ দোস্ত এটা কিন্তু হবে। ও আমাকে প্রিপেয়ার করতেছে না, আই ওয়াজ লাইক কি আর এমন হবে? না মানে সাইডে সাইডে মানুষের গালি খাবো না, ঠিক আছে। মানে এখন আমাকে গেট রেডি যে আমি আমার কাজের জায়গায় যেহেতু আমি আলহামদুলিল্লাহ লিডারশিপ রোল গুলা প্লে করতেছিলাম, আই আন্ডারস্ট্যান্ড লিডারকে কিভাবে কাজ করার জায়গা দিতে হয়। সো আমি জানি যে ফ্রম দ্য হাদিস যে দুইজন ব্যক্তি যদি একসাথে হাঁটো তাহলে একজনকে লিডার হতে হবে। সো সেই জায়গা থেকে অ্যাজ এ ফলোয়ার হাউ আই শুড সাপোর্ট দ্য লিডার, সেই ব্যাপারে কোনো কোয়েশ্চেন নেই আমার। হ্যাঁ আই অ্যাস্ক, বাট এর মানে যখন এরকম হইতো যে ও এক্সপ্লেন করতে কমফোর্টেবল ফিল করতেছে না, সেকেন্ড টাইম কোনো প্রশ্ন নাই, আমার ভেতরে যা ইচ্ছা ফাইট হয়ে যাক, আই এম লাইক আই ট্রাস্ট। প্রথমের দিকে এমন হয়েছে যে কমেন্ট আসতো যে সাজ্জাদকে নিয়ে উল্টাপাল্টা কথা, মানে নট গালি, লাইক লিটারালি মানে একদম কনস্ট্রাকটিভ কথাবার্তা। আমি এভাবে রিপ্লাই দিতাম, আমার এত খারাপ লাগতো। আমি বলছি কি, আমি সাজ্জাদকে যত ভালো মতো চিনি, আপনি তা জানেন না। ও কি জিনিস সেটা আপনি জানেন না, ও কি জেম এটা আপনি জানেন না, বাট টাইম উইলসে, সময় বলে দেবে যে ওই কি জিনিস, ইউ উইল সি। বিকজ আমি জানি যে এটা একটা সময় লাগে, এখন পিপল অ্যাপ্রিশিয়েট হিম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ। এবং আমাদের খালিদ ফারহান কমেন্ট করছিল যে গুড টু সি দ্যাট সাজ্জাদ স্পিক আপ ভোকাল হইছে, এরকম টাইপের একটা কমেন্ট করছিল। একটা এপিসোডে দেখেন দিস কিছু এক্স্যাক্টলি এমন কিছু এপিসোড আছে যে সকল জায়গায় আমি একটু কথা বলছি, সেগুলোর প্রথম দিকে সেগুলোর জন্য গালি খেয়ে আমি বেশি ডাউন হয়ে গেছিলাম, আমি একদমই কথা বলতাম না। কিন্তু আজকে অনেক কম কথা বলতেছি, কারণ ওই খালিদ ফারহান পডকাস্টে গালি খেয়েছি, খালিদ ফারহান এপিসোডে এখন একটু কম বলতেছি। সরি ভাই, আপনাকে ইন্টারাপ্ট করলাম, মনে রেখে শুরু করেন। না তাও গালি খাবোই আমি। ওই খালিদ ফারহান এপিসোডে তো 30 টাকা খাইছি, আজকে 20 টাকা খাবো। আমরা আপনাকে হেল্প করতে পারি, আপনি যদি চান আরো বেশি খেতে, উই ক্যান হেল্প ইউ। চাই না আপনি কিন্তু একটা শুরু করে দিলে তখন আমাদের ডিসকাশন অনেক এন্টারটেইনিং হচ্ছে, তো তাই ঘুমাচ্ছে। নিয়ে কথা। ও যাই হোক আলহামদুলিল্লাহ, আই থিংক আই চোজ দ্য রাইট গাই। যে অনেক কিছু আছে, আমি এখন ভাই তুই এটা সামাল দে, বা প্রোডাকশনের, আমি তো প্রোডাকশন জীবনে করতে পারতাম না, মানে প্রোডাকশনের পিও বুঝতাম না। প্লাস ও অনেক না, ওর মধ্যে অনেক মানে হি ইজ ভেরি মানে স্ট্রিট স্মার্ট অ্যান্ড বুক স্মার্ট অ্যাজ ওয়েল। তো দেখা যাচ্ছে আমি অনেক রকম বোকার মতো অনেক কিছু করি, ও আমাকে বলে দেয় বা তুই এটা অনেক কিছু আমাকে শিখাই, আমি ওর কাছে অনেক কিছু শিখি। আমি শিখার পর আবার মনে মনে নোট ডাউন করি, ও সাজ্জাদ এটা বলছে, ঠিক আছে আচ্ছা এখানে এই সিচুয়েশন এটা করা উচিত। সো হি ইজ মাই টিচার অ্যাজ ওয়েল, হি ইজ মাই মেন্টর অ্যাজ ওয়েল। আমি এটা দেখছি আপনাদের সাথে, যেহেতু আমাদের যতবার শুট হয়েছে টুসান পডকাস্টে, আমি গেছি যে মোটামুটি আমার মনে হচ্ছে যে সাজ্জাদ ভাই ট্রাইং টু গাইড ইউ, তুই তোর গাইড করি, তুই ঠিক এভাবে না। আর আমি ওকে ছেড়ে দিছি, তো আমি ওকে নাটক বলি না, খুব সুন্দরভাবে তাকে ওবে করেন। না আমি ওকে না, ওটা ওই যে দিস ইজ ইম্পর্টেন্ট ভাই। মনে করেন আমি বললাম যে দোস্ত এই এপিসোডটা হইতে হবে, এই এপিসোডটা আমি এইভাবে করতে চাই, ওটা করতে চাই, ও আমার কথায় রেসপেক্ট করলো, লজিক্যালি নিল, হইলো। মনে করেন ও কোনো কারণে ও বললো যে এটা হবে না দোস্ত, আমি ওর ডিসিশনকে কি করলাম, প্রায়োরিটি দিই। আবার প্রোডাকশনের জায়গাটায় ও কিন্তু বলে যে তুই যা বলবি তাই। এই যে দারুণ একটা সিনক্রোনাইজেশন আপনাদের মধ্যে। ট্রু, আলহামদুলিল্লাহ। যদি একটা পার্সোনাল কোশ্চেন কিনা জানি না, বা আমি জানি না কোশ্চেনটা করা ঠিক হবে কিনা, মানে আপনাদের মধ্যে কি কোনো আছে, মানে টক টুসান পডকাস্টের কোনো লিখিত ডিড বা 50% বা 100% শেয়ারিং পার্সেন্টেজ বা ইকুইটি শেয়ার কি করেন আপনারা? না, তাহলে তখন দেখা যাবে যে কি লস নেওয়া শুরু করতে, তখন ভালো। সেটাই, এই ক্যামেরা অন ক্যামেরা না, আপনাকে অফ ক্যামেরা বলে দিব কি ঘটনা ইনশাআল্লাহ।
সেটাই এটা ভালো করে তো পাবলিক তো বলবে ভাই কি হয়েছে আমার বইলেন তো না কি বলবো না আপনার বইতে লিখে দিবেন যে আসল ঘটনা হচ্ছে এটা। হ্যাঁ আমি কিন্তু অলরেডি ট্রুসেল পডকাস্টের কেস স্টাডি লিখেছিলাম কন্টেন্ট মার্কেটিং। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ কারণ কি ইউ ডিজার্ভ ইট ভাই। আমি তো প্রথমে আমি নিজে কনফিউজ ছিলাম যে 1 ঘন্টার বকবকানি মানুষ ওখানে শুনবে। আমি অস্ট্রেলিয়া থেকে আসার পর আমি ভাবছিলাম যে অডিও পডকাস্ট করব। পডকাস্ট ইজ অল অ্যাবাউট অডিও, মানে এক্স্যাক্টলি এটা তো মানুষ শোনা লাগবে না। আমি অস্ট্রেলিয়াতে পডকাস্ট করছি ড্রাইভ করতে করতে, জগিং করতে করতে, এখানে মানুষজন মানে গান শোনার মতো করে। বাংলাদেশে দেখলাম মানুষ পডকাস্ট দেখে, শোনে না, দেখে। তো হলো 1 ঘন্টা মানুষের চেহারার দিকে তাকে, মানে এটা যদি নাটক সিনেমা হইতে কথা ছিল যে সিন চেঞ্জ হয় কিছুক্ষণ পর পর, এক সেটআপে 1 ঘন্টা বসে বসে মানুষ সিরিয়াসলি 4-5 ভিউ হয়, মিলিয়নস ভিউ হয়। মানে আমি নিচেও না দিলে বিশ্বাস করতে পারবেন ভাই। আপনি এটা ভাবেন যে আপনি যদি এখনো অডিও পডকাস্টের জামানায় থাকতো তাহলে আপনার কস্ট কত কমে যেত। ভালো বলছিস আসলে। তবে হ্যাঁ ব্র্যান্ডিং এর ওই জায়গাটা থাকতো না। এখন যেমন মোটা অঙ্কের স্পন্সরশিপ আপনারা পান, আলহামদুলিল্লাহ। না থ্যাংক ইউ, না আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ সো ফার আল্লাহ এই জায়গাটায় আমাদের ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করুন অবশ্যই ভাই। আলহামদুলিল্লাহ আমরা প্রথম যখন শুরু করি ফিজিক্যালি, মানে দোজ ওয়্যার আ ফিউ, মানে এমন কিছু মোমেন্টস যেটাকে চেরিশ করা উচিত আমাদের। বলেন না আপনাদের ট্রান্সফরমেশন গল্পটা ওয়েবক্যাম থেকে স্টুডিওতে আসার। And I would love to always give him this opportunity to speak up, cause এটা ওই আমাকে ফোন দিয়ে যেভাবে বলছিলেন হোল্ড অন প্লিজ। ওকে, সো হিয়ারস দ্য থিং, আমার সবসময় টার্গেট ছিল যে কি আমরা হইতেছে স্টুডিওতে শুট করব। স্টুডিও শুট করা এক্সপেন্সিভ, সেটা আমরা জানি। ওয়েবক্যাম করতেছি একদিন একটা স্পন্সরকে আমি একদিন টোপ মারছি। তো স্পন্সরের সাথে আমি হইতেছে নাফিস সেলিম নিয়ে তো কাজ করি বা অনেক স্পন্সরে করে। আমি বললাম যে ভাই চলেন একটা পডকাস্টে 8টা এপিসোডের একটা করি। এত কম টাকা নিছি, মনে করেন যে প্রোডাকশন যত কমে, মানে আমার কাছে কোনো যেন টাকাই না থাকে। তো ও রাজি হলো, উনি রাজি হলেন যে ঠিক আছে তোমরা করো, একটা এক্সপেরিমেন্ট করি আমরা। এরকম 8টা এপিসোডের খুবই মিনিমাম চার্জ, মানে খুবই এত কম, মনে করেন যে মানে বলার বাইরে। তুই আমি একটা কথা বলি, বর্তমানে এসে বলতেছিস কম, ওই সময় একবারে কমও না। মানে এখন মনে করো নতুন কেউ শুরু করলো, ওই টাকাও পাবে না। তখন মোটামুটি টু গিভ দ্য অডিয়েন্স অ্যান আইডিয়া, এটা ছিল না 20,000 টাকা ছিল। এটা বলেই বলছিস না পার এপিসোড 20,000 ছিল, পার এপিসোড 20,000 টাকা করে। হ্যাঁ 20,000 টাকা করে, ফেয়ার অ্যামাউন্ট, মানে হ্যাঁ 20,000 টাকা ছিল। তখন আমাদের সাবস্ক্রাইবার ছিল 20,000। যেহেতু তুই টাকার অ্যামাউন্ট বলে দিচ্ছিস, তাই আমি বলবো না যে কারা ছিল। এটা খারাপ না, এটা জানতে চাবো না, এটা জানার উচিত। যাই হোক, অডিয়েন্স খুব সুন্দর করে ফিগার আউট করে ফেলতে পারে, বাট ইটস ফাইন, ইটস ওকে, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। সো আমরা যে পাইছি, তারা যে সাপোর্ট করছে, আমি আলহামদুলিল্লাহ। আমার কথা এখান থেকে সেখান থেকে কোটি কোটি টাকা লাভ করুক। আমার তো যে স্বপ্ন, সেই স্বপ্নটা তো 8টা এপিসোডের জন্য টাকা দিচ্ছে না, ওই টাকা পুরা খরচ করে 9টা এপিসোড বানাইছি। আর একটা এক্সট্রা এপিসোড হয়েছিল। তা আমি যখন এটা করলাম, লক করছি, কাছাকাছি দিয়েছিল না, এটা তো 160 হইতেছে আপনার 8টা এপিসোডস এর জন্য। সো পার এপিসোড, যাই হোক। তো যখন আমি এটা করলাম, ফার্স্টে সাজ্জাদকে ফোন দিছি যে মামা গুড নিউজ আছে। না এইভাবে বলিস না, গুড নিউজ, হোল্ড অন এমন না। বল আমি কি বলছিলাম। আমি তখন অফিস করে আর কি, মানে হ্যাঁ অফিস করতেছি, তখন চাকরি করতেছি। এটা 2022 না 2023। হ্যাঁ, সো ইয়া, মানে এমন ভাবে বলতেছে, আমি আই ডোন্ট রিমেম্বার, আমি সোফা টোফা আমার কেন জানি এরকম রিকল করতেছি, আমি সোফা বা কিছুতে এরকম হোল্ড অন এমন ভাবে বলতেছে, এই ঘটনা একটা কিছু হয়েছে মামা, কিন্তু তুই বস, তুই একটু আগে থাম। মানে ওর ভেতরে যা ঘটতেছে সেইটা আমার মধ্যে আগে ট্রান্সফার করেছে। আমি লাইক ভাই আমি নরমালি আছি, কিন্তু এখন আমার প্রেসার বেড়ে যাচ্ছে। ও আচ্ছা, আমার মনে পড়ছে, আমি আচ্ছা শুন, তুই কি দাঁড়ায় আছিস না বসে আছিস? আমি তো, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি পডকাস্ট ওয়েবক্যামে যেন ঠিক মতো করতে পারি, সেই জন্য 23,000 টাকা দিয়ে চেয়ার কিনছি। উই ওয়ার ইনভেস্টিং ভাই, মানে ওয়েবক্যামে
ওয়েবক্যামের সময়ই চলতেছে, উই ওয়্যার, এই যে আপনি ঘাড় এরকম করলেন না, হ্যাঁ একটু আগে করছেন না এরকম এক সাইডে, এইগুলো তো ওয়েবক্যামের সময় তো আমাদের পডকাস্ট এরকম 1, 1.5, 2, 3 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইখানে আরো কি এমন ভাবে বসছি, পেছনের চেয়ার, কাঠের চেয়ারটাও যেন ভালোভাবে এভাবে না দেখা যায় এমন ভাবে বসছি, ওখানে বসে থাকতে থাকতে একটু কত এপিসোড আছে ওগুলোর মধ্যে দেখা যায় ঘাড় এরকম করতেছি, এই শরীর ব্যথা একটা করে এপিসোড হয় আমি এডিট করি, একটা মানে একটা এপিসোড আমি এডিট করব, পরের এপিসোড নাফিস এডিট করবে, ভিডিও এডিটর আমরাই। ওয়েবক্যামের সময় তখন ও প্রিমিয়ার প্রোতে করতো, আমি করতাম হচ্ছে ওই যে কি জানি নাম, উইন্ডোজ মুভি মেকার। আমি করতাম উইন্ডোজ মুভি মেকার। ও তাহলে তো ওজি 2000 সালের কথা বলতেছেন। আমি ওজি না, আমি করতাম হচ্ছে কত বয়স না কিন্তু ব্ল্যাক ম্যাজিক, ওটার নাম জানি কি, হ্যাঁ দা ভিঞ্চি রিজলভে করতাম, আমি করতাম ভিঞ্চি রিজলভে, ও করতো হচ্ছে প্রিমিয়ার প্রোতে। তখন ক্যাপকাট শিখিনি, ক্যাপকাট শিখতে ভালো হতো তখন।